কুত্তার বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তো সাহস কি করে হয় আমার শরীর টাচ করার? আপনারা তো আবার কিছুই বুঝতে পারছেন না, তাহলে চলেন ভেজাল ক্লিয়ার করে নিই। তার আগে পরিচয় পর্বের আংশিক দিয়ে নিই। আমি রাসেল রানা, বাবা কৃষক, মা গৃহিণী, 3টা বোন আছে, আর যা আছে সব গল্পের মাঝেই জানতে পারবেন। আপনারা তো সময় দিতেছেন না নায়িকার পরিচয়, তাই কেমনে দিমু? সেও তো রাগ করবে তার পরিচয় না দিলে। চলেন নায়িকার পরিচয় জেনে আসি। টাকা পয়সার কোনো অভাব নেই, তাই বাবা মায়ের আদরের বিগড়ে যাওয়া বদমেজাজি অহংকারী মেয়ে জান্নাত। পুরা নাম মেহজাবিন মেঘ জান্নাত। বাবা দেশের নামকরা বিজনেসম্যান, মা একজন MBBS ডাক্তার। কোনো অভাব নেই। এইবার চলেন গল্পে ফেরা যাক। আপনারা যে থাপ্পড়ের শব্দ শুনলেন, সদ্য বিবাহিত স্ত্রী জান্নাত বাসর ঘরে মেরেছে আমাকে। কেন মারল সেই সব তো আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? যাওয়ারই কথা। এই, তুমি আমার বিবাহিত স্ত্রী, তোমাকে টাচ করার সম্পূর্ণ অধিকার আমাকে আছে ইসলামের নিয়ম অনুযায়ী। আমি তোর বিবাহিত স্ত্রী? শুনলেই হাসি পায়। তোর তো আমার বাড়ির কাজের লোক হওয়ার কোনো যোগ্যতা নেই, আবার আমার স্বামী দাবি করিস নিজেকে। আমি তো জোর করে তোমাকে বিয়ে করিনি, তোমার বাবা মা আমাকে তোমার সাথে বিয়ে দিয়েছে। আর তাছাড়া তুমি রাজি ছিলে, তাহলে এখন কেন এমন বলছো? চুপ কর ছোট লোকের বাচ্চা। আমি মা বাবার মনে কষ্ট দিতে পারবো না বলে বিয়েতে রাজি হয়েছি। আর 6 মাস পর আমি তোকে ডিভোর্স দিয়ে দেব। এখন থেকে আমাকে ম্যাডাম বলে ডাকবি। বাবা মা যদি জানতে পারে এই সব, তাহলে তোর জীবন আমি আস্ত রাখবো না। আচ্ছা, আমি আপনার অনুমতি ছাড়া কখনো আপনার শরীরে টাচ করব না, আর আপনি যা বলবেন তাই হবে। এই ফকিনীর বাচ্চা, তুই এই বিছানায় ঘুমাবি? তোর শক্ত কম না? যা গিয়ে ফ্লোরে ঘুমা। এর সাথে কথা না বলাই ভালো। ঘুমিয়ে পড়লাম। আমি মনে হয় প্রথম ব্যক্তি যে কিনা বাসর রাতে খাটে না ঘুমিয়ে ফ্লোরে ঘুমালাম। ওরা হাজারটা রাগ অভিমান নিয়ে ঘুমিয়ে থাকুক, বরং আমরা জেনে আসি এই বিয়ের আসল রহস্যটা কি। তাহলে চলেন। এই রাসেল, উঠ না। কখন উঠবি? অনেক বেলা হয়ে গেছে। মা, আর একটু ঘুমাতে দাও না। তুই বেশি করে ঘুমা, ওইদিকে তোর চাকরিটা হারিয়ে যাক। আজকে না তোর মালিকের সাথে বাস স্ট্যান্ডে যাওয়ার কথা, তোর ছোট মালিককে আনতে? মা, তুমি আরো আগে ডাকুনি কেন? কত দেরি হয়ে গেল, এখন না জানি কি হয়। এখন তো আমারই সব দোষ হবে, এটা আমি অনেক আগে থেকেই জানি। সে কখন থেকে তোকে ডেকেই যাচ্ছি, তোর ওঠার কোনো নামগন্ধই নেই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে আস। তারপর 2 মিনিটে ঘুম থেকে উঠে 5 মিনিটে ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য আসলাম। মা, বাবা কোথায়? দেখতে পাচ্ছি না কেন? তোর বাবা একটু ধান খেতে কাজ করতে গেছে, খেতে নাকি অনেক আগাছা হয়েছে। যারা গ্রামে থাকেন তারাই সব বুঝতে পারবেন। তারপর নাস্তা করে জমিদার বাড়িতে চলে আসলাম। জমিদার বাড়ি সম্পর্কে কিছু বলিনি, পরে আবার বুঝতেও পারবেন। এইখানকার জমিদার হলেন খান বাহাদুর। তার স্ত্রী একটা দুর্ঘটনায় মারা যান। তার একটা ছেলে আছে, তাও আবার পরিবার নিয়ে ঢাকায় থাকে, আর কেউ নেই। অনেক ধন সম্পত্তির মালিক। আর বাহাদুর আমাকে খুব ভালোবাসে। আমি তাকে দাদু বলেই ডাকি। আমি তার সাথেই থাকি, তার গাড়ি চালাই। আপনার সাথে কথা বলতে বলতে জমিদার বাড়িতে চলেই এসেছি। এই রাসেল, তোর আসতে আজকে এত দেরি হলো কেন? তুই জানোস না আজকে গঞ্জে যেতে হবে আমার ছেলের পরিবারকে আনতে? দাদু, হয়েছে কি, আমি ঘুম থেকে উঠলাম, অমনি তুমি আমার স্বপ্নে এসে বলছো যে দাদু ভাই দেখ ওই মেয়েটা কত সুন্দর। আর ওই মেয়েটাকে খুঁজতেই দেরি হয়ে গেল। আমার সাথে ভালোই মজা নিতে পারিস দেখছি। তাড়াতাড়ি গাড়ি বের কর। তারপর গাড়ি নিয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এসে তো কাউকেই দেখতে পাচ্ছিলাম না। ওই দাদু, ওই তোমার ছেলে, ছেলের বউ আর তার মেয়ে। শুনেছি তোমার নাতনি নাকি অনেক রাগী আর অহংকারী। এর আগে কখনো দেখিনি, কারণ তারা অনেক বছর পর আসছে। আসলে তো তাদের কাউকে দেখতে পারছি না, কোথায় ওরা? আর আমার দুলাভাই অনেক রাগী আর অহংকারীও বটে, তাই ওর সাথে তুই যেন লাগতে যাস না। এভাবে অনেক সময় পেরিয়ে যাওয়ার পর তাদের দেখা পেলাম। এ কি, এরা তো নিজেরাই গাড়ি নিয়ে এসেছে, আমরা হুদাই গাড়ি আনলাম। আসসালামু আলাইকুম, বাবা কেমন আছো? ছেলে আর ছেলের বউ দাদুর পায়ে সালাম করতে করতে, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তোরা সবাই কেমন আছিস? কিরে, আমার দাদু ভাই কোথায়? আমরা সবাই ভালো আছি। বাবা, বাবা আর একটা গাড়ি নিয়ে আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা বরং চলেই যাই। রাসেল, তুই দাদু ভাইকে সাথে করে নিয়ে আসুক।
আচ্ছা দাদু, ঠিক আছে। এই ছেলেকে তো ঠিক চিনতে পারলাম না বাবা, কে ছেলেটা? এই তোদের তো ওর সাথে পরিচয় করিয়ে দেওয়াই হয়নি। এই হলো রাসেল, আমার সাথেই থাকে, আমার গাড়ি চালায় আর আমাকে দেখে রাখে। অনেক ভালো একটা ছেলে। ও আচ্ছা, বাবা আমাদের মেয়ে কিন্তু সেই রাগী, ওকে রাগিও না কিন্তু, তাড়াতাড়ি তোমার খবর করে ছাড়বে। তারপর সবাই চলে গেল আর আমি একা একা অপেক্ষা করতে লাগলাম সেই কখন থেকে। অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটিয়ে আমার সামনে একটা গাড়ি এসে থামলো। তখন গাড়ি থেকে একজন বের হয়, কিন্তু আমি তার দিকে তাকিয়ে আছি। এইটা ছেলে নাকি মেয়ে? না, দাদু তো বলেছে এটা নাকি তার নাতনি। আমি এইসব ভাবছি, ঠিক তখনই মেয়েটা গাড়ি থেকে নেমে আমার সামনে এসে যা করলো সেটা দেখে আমার অজান্তেই দু চোখ থেকে দু ফোঁটা পানি বেরিয়ে পড়ল। জান্নাত ম্যাম গাড়ি থেকে নেমে সোজা আমার সামনে এসে দাঁড়ালো, কিন্তু আমি তো তার রূপে মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে ওই লালনার দিকেই তাকিয়ে আছি। সেজন্য তো মেয়েটা আরও বেশি রাগে লাল হয়ে রুচির মতন ফুলছে। কি সুন্দর মাইয়া! আল্লাহ মনে হয় এই মাইয়ার রূপরেখা সম্পূর্ণ নিজের হাতেই বানিয়েছে। হরিণী কাজল কালো টানা টানা মায়াবী দুটি আঁখি, লম্বা লম্বা কেশ, এক কথায় পুরাই পরী। মনে হয় পরীর রানীরা একে ভুল করে দুনিয়ায় রেখে গেছে। কিন্তু কথায় আছে না একটা কথা, সেটা কিন্তু মিথ্যা হয় না, সুন্দর দেহ হলেই মন সুন্দর হয় না। এই মেয়েরও ঠিক তেমনি। আমি তার দিকে তাকাইছি বলে গাড়ি থেকে নেমেই ঠাস ঠাস করে দুটা চড় মেরে আমার গালের নকশা বদলে ফেলেছে। লুচ্চা কোথাকার, কখনো মেয়ে দেখোস নাই নাকি? এমনভাবে তাকাই আছিস যেন চোখ দিয়ে গিলে খাবি। চটটা খাওয়ার পর আমার ঘোর কাটলো। এই সামান্য কারণে দুইটা থাপ্পড় মারলো, যার কারণে ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। গালে হাত দিয়ে তাকে বললাম, আমি খুবই দুঃখিত। আসলে আমার কি যেন হয়ে গিয়েছিল, আপনাকে দেখতেই পাইনি, শুধু তাকাই ছিলাম। চুপ কর, আর একটা কথা বললে তোর খবর আছে। এখন বলে দে কোন দিক দিয়ে দাদুর বাড়ি যাব। বাবা ফোন করে বলেছেন যে এইখানে একটা ছোট লোকের বাচ্চাকে আমার জন্য নাকি রেখে গেছে। তারপর আমি সব কিছু বলে দিলাম, কোথা দিয়ে সবাই যেতে হবে। কিন্তু কথায় আছে না, অভাগা যেই দিকে যায় বিপদ সেই দিকেই তাড়া করে। আমার ক্ষেত্রেও ঘটলো একই ঘটনা। আমি যখনই গাড়ির দরজা খুলে ভেতরে বসতে যাব, অমনি তোর সাহস তো কম না, আমার গাড়িতে বসতে নিয়েছিস, যা হেঁটে হেঁটে আয়। আবারও গালে হাত দিই, কিন্তু আমি যাব কিভাবে? বাসা তো অনেক দূরে, গাড়িও আনা হয়নি। এই গাড়ির জীবনে চোখে দেখেছিস? যে এই গাড়িতে বসতে যাস, তোর মতো ছোট লোক এই গাড়িতে বসলে গাড়িটাই নোংরা হয়ে যাবে। আজকে নিজেকে খুবই অসহায় মনে হচ্ছে। গরিব বলে আমরা কি মানুষ না? এদের মতন বড়লোকদের আনন্দের বস্তু হয়েই কি থাকতে হবে? ইস, কি ব্যথা! এমনিতেই ব্যথা, তার উপর আবার থাপ্পড়ের কারণে ব্যথা একটু বেশি হয়ে গিয়েছে। তারপর ধীরে ধীরে হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দিলাম। কি করব বলেন? পকেটে একটা টাকাও নেই যে সেটা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে বাসায় যাব। সবই গরিবের কপাল। এইদিকে জান্নাত আমার বলা পথ অনুসরণ করে বাসায় পৌঁছে যায়। কি ব্যাপার দাদু ভাই, তোমার মন খারাপ কেন? তোমাকে হাসতে কিন্তু বেশি সুন্দর লাগে। ও জান্নাত, তোকে নিয়ে আসার জন্য তো রাসেলকে রেখে আসলো। বাবা তাহলে তুই একা আসলি কেন? তোমাদের ওই ছোট লোকটার স্বভাব চরিত্র ভালো না, আমার সাথে অসভ্যতামি করতে গেছিল। কি মেয়ে রে বাবা, কোনো দোষ না করেই একটা নিরপরাধীকে অপরাধী বানিয়ে দিল। কি ওর এত বড় সাহস, ও আমার কলিগের সাথে এমন করতে নিছিল? রাসেল আজকে আসুক, দেখলে তারপর ওর কি করি। দাদু ভাই, ওকে মেরে হাত পা ভেঙে বাসায় পাঠিয়ে দেবা। ওর মতো খ্যাত একটা ছেলে তোমার ড্রাইভার হয় কি করে, এটাই তো আমি বুঝতে পারি না। একে একে সবার সাথে কথা বলে সবাই বাড়ির ভিতর চলে গেল। এইদিকে আমি হাঁটতে হাঁটতে আসছি, শরীরটাও নেতিয়ে পড়েছে, মনে হয় শরীরে একটুও শক্তি নাই। এই রাসেল, এমন হাঁপাতে হাঁপাতে হাঁটছিস কেন? আর কোথায় গিয়েছিলি? দূরের দোকানে বসে আছে হালিম, সেখান থেকে কথাগুলো বলল। আপনারা তো জানেন না যে ডাক দিল সে কে? আরে সে হচ্ছে আমার বন্ধু। আরে ভাই, আর এই কথা বলিস না। তারপর সব কথা খুলে বললাম। আপনারা তো সবই জানেন, তাই আর নতুন করে বললাম না। তাহলে একটা শখের মেয়ে তোকে এতটা পথ হাঁটিয়ে ছাড়লো? হাসেক বেশি করে, যখন এমন তালে পড়বা তখন আমার অবস্থা বুঝবা। আচ্ছা বন্ধু, সময় হলে আমিও দেখমনি। আর
তুইও দেখিস। এই শহীদুল ভাই, ওরে একটা কড়া করে চা দাও তো, বেচারা অনেক পথ হেঁটে আসছে। তারপর সেখান থেকে ওদের বলে চলে আসলাম। না জানি বাসায় গেলে কি হয়, এই সব কিছু ভাবছি আর বাড়ির ভেতরে প্রবেশ করতে নিচ্ছি। ঠিক এমন সময় কে যেন আমার কান ধরল। এই রাসেল, তুই এত সময় কোথায় ছিলি? আর জান্নাতকে একা পাঠিয়ে তুই কেমনে এখন আসতে পারলি? তুই জানোস না জান্নাত এই বাড়ির প্যান? ওর যদি কিছু হয়ে যেত তখন? জান্নাত তো দাদুর কথা শুনে অবাক হয়ে তাকিয়ে সব দেখছে। বলল, কি আর করতেছি। এখন যদি সব দাদুকে বলে দিই তখন কি হবে? আর বাবাও তো আমাকে আস্ত রাখবে না। যেই ডেঞ্জারাস মেয়ে তার নাকি আবার কেউ খাতির করবে। আমি মনে মনে বললাম, দাদু আসলে আমি না জান্নাত ম্যাম সাহেবের সাথে আসার সময় ওই কথা শুনে জান্নাত তো ভয়ে চুপসে গেছে। মেম সাহেব বলল তার নাকি কাচের চুড়ি অনেক পছন্দ, তাই নিয়ে আসলাম, তাই দেরি হয়ে গেল। কিন্তু জান্নাত তো বললো অন্য কিছু, এটার মানে কি? দাদু আজকে খুশির দিন, এই সব বাদ দাও তো। দেখতে পাচ্ছ না মেম সাহেব কেমন ভয় পাইছে তোমার জোর গলার কথা বলা দেখে। তারপর আমি তাদের সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। মা খাইতে দাও, রুমে ঢুকতে ঢুকতে বললাম। এদিকে একটু তাকিয়ে দেখ, সবাই তোর জন্য খাবার নিয়ে টেবিলে বসে আছে। আচ্ছা মা, বাবা এমন মনমরা হয়ে বসে আছে কেন? কিছু কি হয়েছে নাকি? কি আর বলবো বল, খেতে সার দিতে হবে, একটা টাকাও নেই। আর তোরাও তো বেতনের সময় হয়নি, কি করে যে কি করি সেই চিন্তাই করতেছি। বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক একটা ব্যবস্থা করে ফেলবো। তারপর খেয়ে রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো অজানা মিষ্টির ধ্বনিতে। ঘুম থেকে উঠে নামাজ পড়ে একটু হেঁটে বাসায় আসলাম। সকালের নাস্তা করে আবার জমিদার বাড়িতে চলে গেলাম। আসসালামু আলাইকুম ছোট সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আমি তো অনেক ভালো আছি। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো আবার? আরে বাবা, তুমি থাকতে আমাদের কোনো অসুবিধা হতেই পারে না। তা বাবা, তুমি কি পড়ালেখা জানো? না ছোট সাহেব, এই দেখেন না, নুন আনতে পান্তা ফুরায়, তাহলে পড়াশোনা কেমনে হবে? আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে যাই, এখন তো নাস্তা করো হয়নি। তারপর ভিতরে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই ভালো আছি। তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি, আল্লাহ এবং তোমাদের সবার আশীর্বাদে। আচ্ছা, তুই এত ভালো কেন? হাজার কষ্টের মাঝেও কি করে এমন হাসি খুশি থাকতে পারিস? আবার অন্যের দোষ নিজের গায়ে নিতে পারিস? কি ব্যাপার এরা? একে অন্যের দোষ কেমনে জানলো? আচ্ছা আমি আবার কার দোষ নিজের গায়ে নিয়ে নিলাম বলেন তো? আমি শোন, আর এমন করতে হবে না। জান্নাত কেমন সেটা আমরা ভালো করেই জানি। এখন বস, নাস্তা করবি? দাদু আমি একটু আগে বাসা থেকে খেয়ে এসেছি, তোমরা সবাই খেয়ে নাও। আমি এত কথা বলিস কেন? খেতে বলছি, খেয়ে নিবি। কি আর করা, বাধ্য হয়ে খেতে বসেছি। ঠিক তখনই জান্নাত এসে এমন একটা কাজ করলো যা দেখে সবাই অবাকের চরম পর্যায়ে পড়লো। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় সামান্য একটা গাড়ির ড্রাইভার হয়ে মালিকের সাথে একই টেবিলে বসে খাবার খাবার? জান্নাত আমার খাবার প্লেটটা আমার সামনে থেকে নিতে নিতে বলল, আমি তো অবাকও হচ্ছি না আর অপমানও না, কারণ আমি এইগুলো ছোট থেকেই সযত্নে নিজের সাথে অতি আদরের সাথে বয়ে বেড়াচ্ছি। গরিব হয়ে জন্ম নিয়েছি, এমন ছোটোখাটো ব্যাপারে অপমানিত হতে নেই। কিন্তু খাবার টেবিলে সবাই তো অনেক অবাক, আর দাদু তো রাগে ফায়ার হয়ে গেছে। দাদু ভাই, তুমি রাসেলের সাথে এমন কেন করলে? আরও আমার ড্রাইভার হলেও আমি ওকে এতটাই ভালোবাসি যতটা তোমাকে ভালোবাসি। দাদু একটু মন নরম সমস্যায় বললে। দাদু, তুমি এই সামান্য কাজের লোককে আমার সাথে তুলনা করছো? এইটুকুই দেখার বাকি ছিল। বাবা, আসলে আমরা ওকে আদরে দিতে দিতে মাথায় তুলে ফেলেছি। দেখলে কেমন বদমেজাজি হয়েছে। জান্নাত রেগে খাবার টেবিল থেকে চলে গেল। আরে ছোট সাহেব, এমন করে বললেন না তো। এখনও তো কোনোটা ভালো কোনোটা খারাপ পার্থক্যটা বুঝতেই পারে নাই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তারপর অনেক কথা বলে সেখান থেকে আমি বাইরে চলে আসলাম। কি আর করতাম, আমি তো এই বাড়ির কাজের লোক, মালিকদের সাথে খাবার খেতে চাওয়া স্বপ্ন ছাড়া কিছুই না। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, আর আপনারা বরং যান বাড়ির ভেতরে, সবাই কি কথা হচ্ছে শুনে আসেন। বাবা, আমি তোমার থেকে একটা কথা জানতে চাই। আচ্ছা বল, কি জানতে চাস? রাসেল ছেলেটা তোমার কাছে কেমন?
রাসেল ছেলেটা অনেক ভালো, লেখাপড়া করে না আর জানেও না। কি করবে, গরিব মানুষ, সংসার চালাতেই তো হিমশিম খায়। দেখতে শুনতে অনেক ভালো আর ভদ্র। জান্নাতকে রাসেলের মতো একটা ছেলের সাথে বিয়ে দিয়ে আমার বাড়িতে রাখতে, তাহলে যদি ও একটু ভালো হয়। কি বলছো এগুলা? জান্নাতের সাথে রাসেল কেমনে? আর জান্নাত তো মানবেই না এই বিয়েটা। রাসেলের সাথে জান্নাতের বিয়ে হলে ভালোই হবে, আর মানবে না কেন? আমরা সবাই একটু বুঝিয়ে বললেই রাজি হবে। আমরা সবাই রাজি হলে হবে না, এই বিয়েতে রাসেলকেও রাজি হতে হবে। আর ওরাই তো একটা পরিবার আছে, তাই না? রাসেল আমার কথা কিছুতেই ফেলবে না, আর ওর পরিবারের কেউ মানা করবে না, বরং খুশি হবে। আমি বলি কি, তোমরা এইভাবে রাসেলের জীবনটা নষ্ট করো না। জান্নাত কেমন সবাই কিন্তু ভালো করেই জানো। এভাবেই সবাই নিজেদের কথাবার্তা ঠিক করে নিল আর সিদ্ধান্ত নিল আগে আমার পরিবারের সবাইকে রাজি করাবে, তারপর আমাকে বলবে। আমাকে না জানিয়ে সবাই আমার বাড়িতে গেল। আসসালামু আলাইকুম জমিদার সাহেব, কেমন আছেন? আজ আমার বাড়ি ধন্য হলো আপনার পায়ের ধুলোতে। ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই ভালো আছি। আর এইভাবে বলছো কেন? এই রাসেলের মা কোথায় তুমি? এসে দেখে যাও আজকে আমাদের বাড়িতে কারা এসেছে। আব্বু অনেক খুশি হয়ে মাকে ডাকতে ডাকতে বলল। তারপর সবাই নানান কথাবার্তা শেষ করে হালকা নাস্তা করে। যেই জন্য আসছে সেই কথা বাবাকে বলল, আর বাবাও আমার সুখের কথা ভেবে রাজি হয়ে গেল আর আমাকে না জানিয়ে 2 দিন পর বিয়েও ঠিক করলো। তারপর সবাই বাসায় চলে আসলো আর আমার পরিবারের সবাই তো অনেক খুশি যে এমন একটা পরীর মতন মেয়ে আমার বউ হতে চলেছে। এদিকে রাসেল, তোর থেকে আমি একটা জিনিস চাইবো, কথা দে তোর জীবনের বিনিময় হলেও আমার চাওয়াটা পূরণ করবি। দেখো দাদু, আমি সেই ছোটবেলা থেকে তোমার সাথেই থাকি, এমনকি আমার পরিবার থেকেও তোমার বেশি সময় দিচ্ছি, তাহলে এইভাবে বলছো কেন? আর জীবনটা চাইলে আমি হাসতে হাসতেই দিয়ে দেব। আমার এমন কথা শুনে সবাই অনেক খুশি। আমি ঠিক করেছি, জান্নাতকে তোর সাথে বিয়ে দিমু, আর তুই ওদের সাথে ঢাকায় থাকবি। দাদুর কথা শুনে আমি তো অবাক। বলে কি, যেই মেয়ে আমাকেই দেখতে পারে না তার সাথে নাকি আমার বিয়ে দিবে? দাদু, এটা কীরকম মজা বলো? এটা কি হয় নাকি? জান্নাত ম্যামের মতন একটা শিক্ষিত মেয়ের সাথে আমার মতন গরিব অশিক্ষিত ছেলের বিয়ে দিয়ে তার জীবনটাকে কেন নষ্ট করতে চাইছেন? এত কিছু বুঝি না, তুই আমার চাওয়া পূরণ করবি কিনা সেটা বল, বাকিটা আমি দেখে নিব। তোমার কোনো কথা আমি ফেলতে পারবো না। আর আমি রাজি হলে কি হবে? জান্নাত ম্যাম আর তার পরিবারের সবাই কি রাজি হবে? তোর এসব ভাবতে হবে না, আমরা সব ঠিক করে রেখেছি, 2 দিন পর তোর বিয়ে। সবার সাথে কথা বলে আমি বাড়ি চলে আসলাম। এইদিকে জান্নাত, আমরা তোমার বিয়ে ঠিক করেছি 2 দিন পরে। ছেলে দেখতে শুনতে ভালো। কি বলছো এসব? আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করলে, তাও আবার 2 দিন পরেই? আমি এই বিয়ে করব না। দেখ মা, আমরা তোর ক্ষতি চাই না। যাই করি না কেন তোর ভালোটাই কিন্তু করব। আর রাসেল ছেলেটা অনেক ভালো। কি? ওই ছোট লোকের সাথে আমার বিয়ে? তোমরা ভাবলে কি করে আমি এই বিয়েতে রাজি হব? দেখো জান্নাত, আমাদের কথা না শুনলে কিন্তু আমরা সবাই আত্মহত্যা করব বলে দিলাম। জান্নাত ভেবে দেখলো এইখানে মানা করলে ওকে শোনাবে, আর বিয়ের পর একটা কিছু করে সব ঠিক করা যাবে। এখন রাজি হয়ে যাই। জান্নাত শয়তানি বুদ্ধি মাথায় এনে বলে, দাদু, আমি তোমাদের সব কথায় রাজি। তারপর সবাই খুশি হয়ে রাতের খাবারের জন্য নিচে আসলো। সবাই খেয়ে ঘুমানোর জন্য গেল। আচ্ছা মা, তোমরা যেই সিদ্ধান্ত নিলে সেটা কি ঠিক হবে বলো? তারা কোথায় আর আমরা কোথায়? বাবা, আমরা তো ভালোর জন্যই রাজি হয়েছি, আর তুই সুন্দর একটা ভবিষ্যৎ পাবি। এদের সাথে কথা বলে লাভ নেই, কারণ সবাই অন্ধ হয়ে গেছে। ভবিষ্যতে আমার সাথে কি হবে কেউ একটু ভেবেও দেখলে না। সেখান থেকে চলে আসলাম, কারণ এদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। তার চেয়ে বরং আমি ঘুমের রাজ্যে হারিয়ে যাই। সকালে ঘুম ভাঙলো ফজরের আজানের মিষ্টি সুরে। উঠে গিয়ে নামাজ পড়ে একটু বাইরে হেঁটে বাসায় আসলাম। সকালের নাস্তা করে বের হলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে, কারণ দাদু সবাইকে যেতে বলেছে। জমিদার বাড়িতে ঢুকছি, ঠিক এমন সময় যেই ঘটনা আমার সামনে ঘটে গেল সেটা দেখে আমি ভাবনায় হারিয়ে গেলাম। আমরা সবাই একে একে বাড়ির ভেতরে প্রবেশ করতেই জান্নাত দৌড়ে এসে আমার বাবা মার পায়ে হাত দিয়ে সালাম করলো।
এটা দেখে তো আমি অবাক, কারণ যেই মেয়ে আমাকেই দেখতে পারে না আর এখন ঠিক ভদ্র মেয়ের মতন তার হবু শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করলো। আপনারা মনে হয় ভাবছেন জান্নাত কি করে আমার বাবা মাকে চিনল। দাদু বলে দিয়েছে, তাই চিনতে অসুবিধা হলো না। মনে মনে আমি একটু অবাক হলেও একটু খুশি হয়েছি, এটা ভেবে যে জান্নাত আমার সাথে খারাপ ব্যবহার করলেও আমার বাবা মায়ের সাথে সম্মানসূচক আচরণ করলো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। জান্নাতকে বুকে টেনে আমার মা বলল, আর বাবাও অনেক দোয়া করলো। আপনারা সবাই কেমন আছেন? আর আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? আমরা সবাই অনেক ভালো আছি, আর আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। দাদু, তোমাদের ইচ্ছার বিরুদ্ধে আমি যাইনি, আর তোমার ইচ্ছার বিরুদ্ধে যাবো না। আমার একটা ছোট ইচ্ছা আছে, তোমরা পূরণ করবে তো বলো? হ্যাঁ দাদু ভাই, বলো তোমার কি ইচ্ছে। আমি তোমার ইচ্ছেটা অবশ্যই পূরণ করব। হ্যাঁ মামুনি, তুই তোর ইচ্ছে মতো খুলে বল, আমরা তোর ইচ্ছে পূরণ করবই, যেমন হোক। আমার ইচ্ছেটা হলো এইখানে বিয়ে পড়ান হলেই আমাদের ঢাকায় চলে যেতে হবে। বিয়েটা গ্রামে আর বাসররাত শহরে। এই ছোট ইচ্ছেটা পূরণ করো প্লিজ। জান্নাতের এমন কথা শুনে সবাই যেন বাকরুদ্ধ হয়ে গেছে, কি বলছে এইসব। কিন্তু আমাদের সুখের কথা ভেবে আমার বাবা মা সহ এই বাড়ির সবাই জান্নাতের কথায় রাজি হয়ে যায়। কিন্তু কেউ ভেবেও দেখলো না জান্নাতের মনে কি চলছে, কি করতে পারে সে। আমরা তোমার ইচ্ছা মতোই সব কাজ করব, তবুও তুমি কোনো কষ্ট পাও এটা আমরা চাই না। বাবার কথা শুনে তো জান্নাতের খুশির সীমানাই নেই। সে যেন তার হাতের সামনে চাঁদ হাতে পেল এমন মনে করলো, কারণ সে ইচ্ছে মতন আমার করা তার সাথে অপরাধ না করেও অপরাধ করেছি সেটারই শাস্তি দিতে পারবে। তারপর সবাই অনেক কথা বলে সকালের নাস্তা করার জন্য খাবার টেবিলে বসলাম। অনেক রকমের খাবার তৈরি করা হয়েছে, আমরা আসবো এই উপলক্ষে। এইদিকে জান্নাত মনে মনে বলছে, বাপের জন্মে তো এমন খাবার খাসনি, খা, আরো বেশি করে খা, আরো আনন্দ করে খা রাসিল্লা। আমার পরিবারের সম্মানের কথা চিন্তা করে তোর সাথে ভালো ব্যবহার করছি। বিয়েটা হয়ে যাক, তারপর এই জান্নাতকে বিয়ে করতে রাজি হওয়ার স্বাদ মেটাবো। মা জান্নাত, তুমি খাবার না খেয়ে কি এমন চিন্তা করছো? খাবার সময় এমন চিন্তা ভাবনা করতে হবে না। মা বলল কথাটা জান্নাতকে এমন চিন্তিত দেখে। তারপর সবাই যার মতন খাবার খেয়ে শপিং করার উদ্দেশ্যে বের হলাম। অবশেষে শপিং মলে এসে পৌঁছে গেলাম কিছু সময় পরে। সবাই তাদের পছন্দ মতন সব কিছু দেখতেছে, আমি কিছুই পছন্দ করছি না। কারণ আমি চাইছিলাম জান্নাত যদি একটিবার বলতো যে আমি তার ড্রেস পছন্দ করে দিব আর সে আমার ড্রেস পছন্দ করে দিবে। কিন্তু এই ইচ্ছে আমার পূর্ণ হওয়ারই নয়। সবার মন মতন শপিং করা শেষ হলো। তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে ঢুকে দুপুরের খাবার খেয়ে যে যার মতন বাসায় চলে আসলাম। এইভাবেই কয়েকটা দিন চলে গিয়েছে, বিয়ের দিনও চলে আসলো। বেশি মানুষের আয়োজন করব না, তার কারণ এটা নাকি জান্নাতের দ্বিতীয় ইচ্ছে। সবাই এই বাড়ির মানে আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম। বেলা বাজে 10টা, সকালেই বিয়ে পড়ানো হবে। কারণ তো আপনারা জানেনই। সবাই খাবার খেয়ে নিল, তারপর বিয়ের কাজটা শেষ করে ফেললো। এখন জান্নাত আমার ইসলামের নিয়ম অনুযায়ী বউ। এখন আমি অনেক খুশি জান্নাতের মতন এত সুন্দরী একটা মেয়েকে আমার মতন ছোট লোকের জীবনসঙ্গিনী হিসেবে পেয়ে। তারপর সবাই চলে গেল, শুধু আমরা দুই বাড়ির লোকজন ছাড়া। আমি সোফায় বসে আছি, ঠিক তখনই আমার চোখ আটকে যায় সিঁড়ির দিকে। এই আমি কাকে দেখছি? মনে হচ্ছে আসমান থেকে ভুল করে পরি মাটিতে নেমে এসেছে। লাল বেনারসিতে জান্নাতের সৌন্দর্য যেন 1000 গুণ বেড়ে গিয়েছে। অপরূপ সুন্দর লাগছে তাকে। আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি, চোখ যেন সরাতেই পারছি না। অবশেষে আমার বিদায়ের ঘন্টা বেজেই গেল, তাই সবার থেকে বিদায় নেওয়ার জন্য গেলাম। মা বাবা, তোমরা সবাই নিজের খেয়াল রেখো, আর আমার জন্য কোনো চিন্তা করিও না কিন্তু। আমি আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বললাম। হরে বাবা, তুই কোনো চিন্তা করিস না, আর নিজের যত্ন নিস। বৌমাকে দেখে রাখিস, তাকে কষ্ট দিস না। এভাবেই সকলের থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আগে কখনো ঢাকায় আসিনি, তাই চিনতেও পারছি না কোনো কিছু। সারাটা পথ জান্নাত আমার সাথে একটা কথাও বলেনি। যেখানে আমি আর জান্নাত একটা গাড়িতেই ছিলাম, খুব কষ্ট হচ্ছিল যে জান্নাত সবার সাথে কত ভালো ব্যবহার করে আর আমার সাথে কুকুরের মতন ব্যবহার করে। একটু হেসেও কথা তো বলতে পারে, তাই না? আমারও তো ইচ্ছে হয় জান্নাতের সাথে নিজের মনে জমানো 1000 কথা শেয়ার করি। এইসব ভাবছি, ঠিক তখনই শ্বশুর আব্বা এসে আমাকে ডাকলো। আমরা নাকি চলে এসেছি, আর জান্নাত অনেক আগেই নেমে গেছে। আমি গাড়ি থেকে নামিনি বলে শ্বশুর শাশুড়ি নিজেই আমাকে ডাকার জন্য এসেছে। গাড়ি থেকে নেমে সামনে তাকাই তো আমি অবাক, এত বড় বাড়ি আর কত সুন্দর করে সাজানো।
ইস, জান্নাত যদি আমার হাত ধরে সব কিছুতে ঘুরে দেখাইতো কতই না ভালো হইতো, কিন্তু আমার ভাগ্যে তো আর এমন জুটবে না যে জান্নাতের ভালোবাসা পাবো। আমার কি কোনো যোগ্যতা আছে নাকি? এই রাসেল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এমন গভীরভাবে মনোযোগ দিয়ে ভাবতেছ? চলো ভিতরে চলো। শ্বশুরের কথায় ঘোর কাটলো আমার। তারপর বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাইরের তুলনায় ভিতরটা আরও বেশি সুন্দর। শ্বশুর শাশুড়ি মিলে আমাকে বাড়ির সব কিছুই দেখাইতেছে, আর কোনটা কি করে বলে দিচ্ছে। আমার ভালোই লাগছে। আগে থেকেই শ্বশুরমশাই বাসর ঘর সাজিয়ে রেখেছিল, কারণ সবটাই তো তাদের মনের মতন করেই হচ্ছে। আমি বাসর ঘরে ঢুকে পড়ি, আর বাসর ঘরে আমার সাথে কি ঘটেছে তা আপনারা সবাই তো গল্পের প্রথম পর্বেই জেনেছেন। তাই অতীতের কথা বাদ দিয়ে বর্তমানের কাছেই চলে আসি। সকালে ঘুম ভাঙার সাথে সাথেই আমি যা দেখি তা দেখে তো আমি অনেকটাই অবাক হই। সকালে পাখির মিষ্টি কিচিরমিচির আওয়াজে ঘুম ভেঙে যায় রাসেলের। সারা রাত একটুও ঘুমাতে পারেনি সে, তাই কষ্ট করে চোখ মিলেই তাকায় সামনের দিকে। আর তখনই দেখতে পায় ড্রেসিং আয়নার সামনে বসে জান্নাত তার লম্বা চুলগুলো ঠিক করতেছে। এই দৃশ্য দেখে কি যে ভালো লাগছে তার, সেটা বলে বোঝানো দায়। ইস, আমি যদি এখন জান্নাতের চুলে মুখ বুজে তার ওই লম্বা চুলের মিষ্টি গন্ধ উপভোগ করতে পারতাম, কতই না আনন্দ হতো। কিন্তু আমার মতন ছোট লোকের কপালে তো আর এইসব জুটবে না, ভালো করেই জানি সেটা। এই, তুই এমন বেহায়ার মতো আমার দিকে তাকিয়ে কি দেখছিস বল? নিশ্চয়ই আমার সাথে খারাপ কিছু করার মতলবে আসছিস, তাই না? আসলে জান্নাতের চুল ঠিক করা হলেই পিছনে তাকিয়ে দেখতে পায় রাসেল তার দিকে অমন করে তাকিয়ে আছে। না না, এটা আপনি কি বলছেন? আমি কেন আপনার খারাপ চাইবো বলেন? আর চাইলেই বা দোষ কোথায়? আপনি তো আমার বিয়ে করা বউ। ওই কথাটা বলার সাথে সাথেই ঠাস ঠাস করে দুটি থাপ্পড় বসিয়ে দেয় রাসেলের গালে। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে বউ বলার? তোকে বলেছি না, আমার সামনে স্বামীর অধিকার দেখাতে আসবি না। তোকে আমি স্বামী হিসেবে মানি না। শোনেন, আমি এত খারাপ না যে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ব। যদি এমনটাই হতাম তাহলে রাতেই সোফায় ঘুমিয়ে যেতাম না। আপনার অনুমতি ছাড়া কোনো দিনও আপনাকে আমি ছুঁয়েও দেখব না। কথাগুলো বলতে অনেকটাই কষ্ট হচ্ছিল রাসেলের, কারণ থাপ্পড়টা এতই জোরে ছিল যার জন্য ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। আমি বলবো তোকে আমাকে আদর করতে? হাউ ফানি! এই জীবন যাবে তাও তোকে আদর করতে বলবো না। সময় হলে ঠিকই বলবেন, আর এই দিনের জন্যই আফসোস করবেন, কথাটা মনে রাখেন। তারপর কেউ আর কোনো কথা না বাড়িয়ে রাসেল ওয়াশরুমের দিকে পা বাড়ায়, আর জান্নাত রাগে ফুঁসতে ফুঁসতে নিচে চলে যায়। হে আল্লাহ, গরিব করে কেন পাঠালে এই দুনিয়াতে? আর সব কষ্ট কি শুধু আমার জন্যই রেখেছ? আমি যা সইতে পারছি না। রাসেল ওয়াশরুমের বেসিনের সামনে দাঁড়িয়ে এক হাত দিয়ে চোখের জল, অন্য হাত দিয়ে রক্ত মুছতেছিল। ছেলেরা তো আর প্রকাশ্যে কান্না করতে পারে না, তাই এভাবে রাসেলও তার কষ্টগুলো পানিতে ধুয়ে দিচ্ছিল। 20 মিনিট অতিবাহিত করার পরে চোখে মুখে পানি ছেটে দেয়, যেন কেউ বুঝতে না পারে রাসেল কান্না করেছে। কিরে মনে, তুই একা নিচে আসলি? জামাই বাবাজি কোথায়? এখনো ঘুমান হয় নাকি? বাবা, ওর কথা আমাকে জিজ্ঞেস করবে না। তোমরা ওকে মোটা অঙ্কের টাকা যৌতুক দেওয়া নাই বলে দেখেছো রাতে আমাকে মেরে কি অবস্থা করেছে। জান্নাত মশা মারার জন্য যেই দাগে বসেছিল তার গালে সেটা দেখিয়ে বলল। এইদিকে সিঁড়িতে দাঁড়িয়ে রাসেল সব কথাই শুনতে পায় আর ভাবতে থাকে একটা মেয়ে কিভাবে পারে মিথ্যেকে সত্যে রূপান্তরিত করতে। কি রাসেল এত বড় সাহস কি করে হয়? সামান্য একটা ড্রাইভার হয়ে আমার মেয়ের গায়ে হাত তোলে? এখানে আমরা কখনো তোর শরীরে হাত তুলিনি। দেখো জান্নাতের বাবা, রাসেল ছেলেটা কিন্তু এমন ছেলে না। আমরা কিন্তু এইরকম করতে কখনো তাকে দেখিনি। দেখেছো বাবা, আম্মু তার মেয়ের কথা চিন্তা না করে একটা ফকিরের বাচ্চার কথা চিন্তা করছে। তখনই জান্নাতের বাবা ঠাস করে চড় বসিয়ে দেয় জান্নাতের গালে। তোকে এই জন্য পড়ালেখা শিখে মানুষ করেছি যে মানুষকে সম্মান করতে জানিস না? দুষ করলে রাসেল করেছে, ওর বাবা মা তো করেনি, তাহলে ওদের কেন গালি দিচ্ছিস? তুমি আমাকে মারলে বাবা, তাও সামান্য এই ছোট লোকের জন্য? হ্যাঁ মারলাম। এই চোটটা আগে মারলে যদি মারতাম তাহলে এত বিগড়ে যাইতি না। জান্নাত
রাগে গজগজ করতে করতে না খেয়ে রুমে যাওয়ার সময় রাসেলকে সিঁড়িতে দাঁড়িয়ে দেখতে পায় আর মনে মনে বলে, তোর জন্য আজ বাবা আমার গায়ে হাত তুলেছে, এই শোধ আমি তোর উপরেই তুলব। আসো বাবা, নিচে আসো। ওইখানে দাঁড়িয়ে আছো কেন? আমাজান, আসছি। বাবা, আমি জানি তুমি আমাদের সব কথায় দাঁড়িয়ে শুনছ, খুব কষ্ট পেয়েছ। কি করবো বলো, বেশি আদর বিয়ে বিয়ে পিকিয়ে গেছে। আব্বু এইভাবে বলিয়েন না, জান্নাত এখনো ছোট, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বুঝতে পারে না। আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমরা হয়তো কখনো খুব ভালো কাজ করেছিলাম, যার জন্য আজকে তোমার মতো একটা ভালো মনের ছেলে মেয়ের জামাই হিসাবে পেয়েছি। এখন এই সব কথা বাদ দিয়ে জামাই বাবাজিকে আগে নাস্তা করতে দাও, বেলা কিন্তু অনেক হয়েছে। ও হ্যাঁ, আমার তো মনেই নেই যে রাসেল এখনো না খেয়ে আছে। তারপর কাজের লোকেরা এক একে করে সব খাবার দিয়ে খাবার টেবিলে পড়ে ফেলে। আচ্ছা আমাজান, জান্নাত কি নাস্তা করেছে? না বাবা, জান্নাত তো নাস্তা না করে উপরে চলে গেছে। তুমি আগে খেয়ে নাও, পরে আমি জান্নাতের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। সবাই তৃপ্তি সহকারে সকালে নাস্তাটা করে ফেলল, জান্নাত বাদে। আমাজান, আপনি জান্নাতের জন্য খাবারটা ভরে দিন, আমি নিয়ে যাচ্ছি। সবাই তো অবাক, কেননা জান্নাত রাসেলের সাথে এত কিছু করে, তারপরেও তার জন্য খাবার নিয়ে যাবে। অতপর খাবারের প্লেটটা রাসেল নিয়ে আসে রুমে। এই যে ম্যাডাম, আমার কথা কি শুনতে পাচ্ছেন? খাবারের সাথে রাগ করে থাকতে নেই, খাবারটা খেয়ে নিন। আপনার রাগটা না হয় আমার উপরে প্রয়োগ করিলেন। রাসেল ডেকে তো যাচ্ছেই, কিন্তু জান্নাত কোনো কথা বলতেছে না, কারণ রাগটা যে বেশি হয়েছে। তুই না বললেও এর শাস্তি তো তোকে পেতেই হবে। ম্যাডাম প্লিজ খেয়ে নিন, আপনি কেন কষ্ট করবেন বলেন? রাসেল জান্নাতের শরীরে হাত দিয়ে ধাক্কা দিয়ে কথাটা বলল, কিন্তু এটা তো জান্নাত মানতে পারবে না, তাই ঠাস ঠাস করে দুইটা চড় লাগিয়ে দেয় রাসেলের গালে। তোকে কতবার বললো আমার শরীরে হাত দে, তোকে কতবার বললাম আমার শরীরে হাত দেওয়ার চেষ্টাও করবি না, তাও কেন হাত দিলি? জান্নাত অনেকটাই রেগে কথাগুলো বলল। এমনিতেই তার রাগ দিয়ে মনে হয় ভাত রান্না করে খাওয়া যাবে। আচ্ছা ম্যাডাম, আমি এমন আর ভুল করব না, আমার ভুল হয়ে গেছে, তাও আপনি খাবারটা খেয়ে নিন প্লিজ। তুই আমার সামনে থেকে এখনই যদি না যাস তাহলে আমি কি করব নিজেও জানি না, তাই সামনে থেকে যা। রাসেল আর সেখানে জান্নাতের সাথে কথা না বাড়িয়ে সোজা বাড়ির বাইরে চলে আসে। মনে একটু কষ্টই পেল। জান্নাত কেন আমার সাথে এমনটা করে? আমি কি এতটাই তার অযোগ্য যে আমাকে এত অবহেলা করে? সে না হয় ধনী, আদরের দুলালি, আর আমি না হয় গরিবের ছেলে, তাতে কি এমন হয়েছে? শরীরের রক্ত তো একই রঙের। কথাগুলো ভাবতেছে আর এক দৃষ্টিতে গাড়ি চলাচল দেখতেছে। একটা গাছের তলায় বসে জান্নাতকে কিছু বলতেও পারে না। সে যে প্রথম দেখাতেই জান্নাতের প্রেমে পড়ে গেছে। হঠাৎ রাসেলের কাঁধে কে যেন হাত রাখে, যার জন্য সে অনেকটাই চমকে ওঠে। রাসেলের কাঁধে কেউ হঠাৎ করেই হাত রাখার কারণে সে একটু না অনেকটাই চমকে যায়, কেননা এখানে কেউ তো তাকে চেনে না, তাহলে কে তার কাঁধে হাত রাখবে? একটু কৌতূহল নিয়েই পিছনে তাকায় রাসেল। দেখতে পায় একটা 8 থেকে 10 বছরের বাচ্চা মেয়ে তার কাঁধে হাত রেখেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা একটা মেয়ে। দেখে মনে হচ্ছে সে অনেক গরিব, খাইতেও পায় না ঠিক মতো, যেই জামাটা পরেছে সেটাও ছেঁড়া। ভাইয়া, আমাকে 10 টাকা দিবান? আমি 2 দিন ধরে কিছু খাই না, অনেক ক্ষুধা পেয়েছে। দাও না, দয়া করে 10 টাকা। মেয়েটার কথা বলতেও কষ্ট হচ্ছিল, আর দেখেই বোঝা যাচ্ছিল সে কতটা কষ্টে আছে। আচ্ছা, তোমার নাম কি আর থাকো কোথায়? অনেকটাই আগ্রহের সাথে জিজ্ঞেস করলাম। ভাইয়া, আমার নাম মিষ্টি, আর আমি একটা বস্তিতে থাকি। এই পৃথিবীতে আপন বলতে আমার মা ছাড়া আর কেউ নেই। আচ্ছা, তোমার মা থাকতে তুমি এভাবে ভিক্ষা করছো কেন? সে কি করে? তোমাকে রাস্তায় পাঠিয়েছে ভিক্ষা করতে? ভাইয়া, আমি তো আগেই ভিক্ষা করতাম না, আমি 3য় শ্রেণীতে পড়ি। মা অন্যের বাড়িতে কাজ করে, যে টাকা পেত সেটা দিয়েই আমাদের মা মেয়ে চলে যেত, একটু কষ্ট করে হলেও। কিন্তু মা আজ 10 দিন হলো অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারে না। ঘরে যা ছিল সব শেষ হয়ে গেছে। 2 দিন হলো শুধু পানি খেয়ে বেঁচে আছি,
তাই ক্ষুধা সহ্য করতে না পেরে মাকে না জানিয়ে মানুষের কাছে সাহায্য চাইতে এসেছি। কিন্তু জানো ভাইয়া, কেউ কিছু দেয়নি, শুধু বকা দিয়ে তাড়িয়ে দিয়েছেন। তুমি দাও না দয়া করে 10 টাকা, কিছু কিনে নিয়ে মায়ের সাথে খাবো। মিষ্টির কথা শুনে রাসেলের অনেকটাই খারাপ লাগলো। এত ছোট একটা মেয়ে বের হয়েছে ভিক্ষা করতে, কত খাবার মানুষ নষ্ট করে, আর এরা খাবার না পেয়ে মরে। সবাই যদি গরিবদের কষ্টের কথা মনে করত, তাহলে আর মিষ্টির মতো মানুষের কষ্টে থাকতে হতো না। এইসব ভাবতেছিল রাসেল। আচ্ছা মিষ্টি, তুমি আমার সাথে চলো। কোথায় নিয়ে যাবে? আমি কোথাও যাব না, মা বলেছে একা কারোর সাথে না যেতে। আর আমি তোমাকে কোথায় নিয়ে যাব? আমি তো তোমাকে খাবার কিনে দেব। কি যেন ভেবে মিষ্টি রাসেলের সাথে যায়, আর রাসেল সোজা মিষ্টিকে নিয়ে একটা বড় রেস্টুরেন্টে ঢোকে। আর এই রেস্টুরেন্টটা রাসেলের। আপনারা মনে হয় ভাবতেছেন রাসেল টাকা পাবে কোথায়, আর এত নামকরা রেস্টুরেন্টও তাও নাকি রাসেলের। এত কিছু বলতে পারবো না, গল্পের সাথে থাকুন, জানতে পারবেন রাসেল কি। ম্যানেজার রাসেলকে গেট দিয়ে ঢুকতে দেখেই উপরের কথাগুলো বলে, আর এখানের কেউ রাসেলকে চেনে না দেখে তাকিয়েছিল। দেখে রাসেল ম্যানেজারকে চোখের ইশারায় থামতে বলল, আর সে বুঝেও গেল। তারপর রাসেলের কথা মতো ওয়েটার খাবার এনে রাখে তাদের সামনে, আর মিষ্টি পেট ভরে খায়। তুমি সব খাবার খেয়ে শেষ করো, আর তোমার মেয়ের জন্য নিয়ে যাবে, আমি বলে দিচ্ছি। তারপর রাসেল ম্যানেজারকে সব কিছু বলে, মিষ্টির থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়ে মেইন রাস্তা দিয়ে হাঁটতেছে। সেই সকালে বাসা থেকে বের হয়েছে, আর এখন বিকাল হয়ে এলো। হাঁটার কারণে রাসেলের কপাল বেয়ে বিন্দু বিন্দু করে ঘামের কণা বেয়ে পড়তেছে। জান্নাত, রাসেল কোথায় গেছে? তাকে দেখতে পারছি না। আমি তো জানি না রাসেল কোথায়, সেই সকালে বের হয়ে গেছে আর এখন বিকেল হয়ে গেল। তুমি বরং তোমার মেয়েকে জিজ্ঞেস করো। শাশুড়ি মা জান্নাতকে দেখিয়ে বলল, কেননা জান্নাত তখন সোফায় বসে বসে ল্যাপটপে কি যেন করতেছিল। জান্নাত, রাসেল কোথায় গেছে? তাকে দেখতে পারছি না। আমি তো জানি না বাবাসা কোথায়, আমাকে তো সে বলে যায়নি। আর আমি মরছি আমার জ্বালায়। এমনিতে ল্যাপটপের কী যেন হয়েছে বুঝতে পারছি না, আমার গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। বাবা, আমাকে নিয়ে কি কথা হচ্ছে? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। রাসেল দরজায় দাঁড়িয়ে জান্নাতের কথা শুনেছে, বাকি কিছুই শুনতে পায়নি, তার জন্যই জিজ্ঞেস করে, আরে বাবা, তুমি সারাদিন বাসায় ছিলে না, কোথায় ছিলে? আমি অফিস থেকে এসে জানতে পারলাম। এদিকে জাহাঙ্গীর সাহেবের কথা শুনে জান্নাত তো ভয় পায়, কেননা সকালের কথা যদি বলে দেয় রাসেল। বাবা, তার জন্য আপনার এত চিন্তা করছেন? আমি একা বাসায় ভালো লাগছে না, তাই বাইরে গিয়েছিলাম একটু মনটাকে ফ্রেশ করতে। যাক বাবা, বাঁচা গেল, ছোট লোকটা বাবাকে কিছু বলে দেয়নি। তারপর সবার সাথে কথা বলে রাসেল রুমে চলে আসে, সাথে জান্নাতও চলে আসে। আর রুমে আসতেই জান্নাত তার ল্যাপটপটা রেখে ওয়াশরুমে চলে যায়। জান্নাত তো তখন বলেছিল তার ল্যাপটপটা নষ্ট হয়েছে, আর তার নাকি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এখন তো জান্নাত ওয়াশরুমে, তাই তাড়াতাড়ি ল্যাপটপটা ঠিক করে দিই। আপনারা কিন্তু বলে দিয়েন না জান্নাতকে তার ল্যাপটপ ধরার কারণে। রাসেল তাড়াতাড়ি ল্যাপটপটা ঠিক করে যেভাবে ছিল সেইভাবে রেখে নিচে নেমে আসে। আর জান্নাত ওয়াশরুম থেকে বেরিয়ে ল্যাপটপ হাতে নিতেই অবাক হয়ে যায়। কি ব্যাপার, আমার ল্যাপটপটা তো নষ্ট ছিল, কিন্তু ঠিক হলো কেমন করে? ভূতে তো আর ঠিক করে দেয়নি, নাকি রাসেল ঠিক করেছে? না, এটা আমি কি ভাবছি? ওর মতো ছোট লোক ল্যাপটপ তো কখনো হাত দেয়নি, ধরেইনি। ঠিক করে তো দূরেই থাকুক। এইসব ভাবতে থাকে জান্নাত, আর মনে মনে বলে। এইদিকে অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে নিচে থেকে ডাকতে আসে জান্নাতকে। আফামনি, খালা আপনারা এখনই নিচে যাইতে কইল, রাতের খাওয়ান খাওয়াই লাগা। আচ্ছা তুই এখন গিয়ে বল, আমি এখনই আসছি। আফামনি, এটা আপনি কি তাকন? হ্যাঁ, কিন্তু আপনার স্বামী, তাই তাকে সম্মান দিয়েন। তুই চুপচাপ থাক আর যা এখান থেকে, তোর থেকে জ্ঞান নিতে হবে না আমার। অনেকটা রেগেই বলে জান্নাত, তাই রহিমা দৌড়ে চলে যায়, কারণ তার রাগ কেমন সেটা ভালো করেই জানে। কি রে রহিমা, এমন দৌড়ে আসলি কেন? তোরে কি পাগলা সারে তাড়া করেছে নাকি সবাই হাসতে হাসতে?
খালামণি আর বইলেন না, পাগলা শাড়ি তারা করছে, তবে পাগলা শাড়িটা হলো জান্নাত আফামণি। তারপর সবাই অনেক মজা মাস্তি করে। রাতের খাবার শেষ করে যার যার মতো রুমে চলে আসে। তুই আমার ল্যাপটপে হাত দিয়েছিলি নাকি? রাসেল মাত্রই এসে সোফাতে বিছানা ঠিক করতেছিল, আর ঠিক এমন সময় জান্নাত প্রশ্নটা করে। আমি তো ল্যাপটপ কি সেটাই জানি না, তাহলে ল্যাপটপ ধরার কথা বলতেছেন কেন? ঠাস করে একটা চর বসিয়ে দেয় রাসেলের গালে। তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলা? আমি যা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিতে বলেছি শুধু। জান্নাত অনেকটা রেগে বলল, উপরের কথাগুলা। এমনটা ঠিক নয়, আমি তো ল্যাপটপই ঠিক করে চিনি না, সেটাই বললাম। রাসেল অনেকটা নিচু সুরে বলল, কারণ জান্নাতের কথার থেকে হাত বেশি চলে সেই ভয়ে। তোর সাথে কথা বলে কোনো লাভ নেই, যা গিয়ে ঘুমা। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। তারপর দুইজনে যার যার মতো ঘুমিয়ে যায়। সকালে উঠে আর এক কাণ্ড। সকালে পাখিদের কিচিরমিচির আওয়াজে জান্নাতের আগেই ঘুম ভেঙে যায় রাসেলের। ঘুম ঘুম চোখে খাটের দিকে তাকাতেই রাসেলের চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। আর এমন হবে নাই বা কেন? কারণ ঘুমের মাঝে জান্নাতের চুলগুলো মুখের উপরে এসে উড়তেছিল ফ্যানের বাতাসে। অসম্ভব সুন্দর লাগছিল জান্নাতকে। এই অবস্থায় যদি কোনো কবি দেখতো, তাহলে শত শত কবিতা এক নিমিষেই লিখে ফেলতো। ইস, এখন যদি জান্নাতের চুলগুলো সরিয়ে দিত, ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিতে পারতাম। যেই ভাবা সেই কাজ। হায় হায়, আমার তো ভয়ে কলিজা শুকিয়ে গেছে। না, জান্নাত আবার আগের মতোই হয়ে রইল। আমি আর দেরি না করে ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম 1 কেজি সাহস বুকে নিয়ে। কিন্তু এ কি, আমি উঠতে পারছি না কেন? পরে ভাবনার জগৎ থেকে বের হয়ে বুঝতে পারলাম জান্নাত ঘুমের ঘরেই আমার কোলে বসে এভাবে জড়িয়ে ধরেছে। ইসরে মামা, ভালোবাসার মানুষ যদি এমনভাবে জড়িয়ে ধরে রাখে, কতটাই ভালো লাগে সে অনুভূতিটা বোঝানো যাবে না। যদি আমার অবস্থা স্বাভাবিক থাকতো তাহলে বোঝাতে পারতাম। কিন্তু কথা আছে না, যেই সুখ সহজে আসে সেই সুখ বেশি সময় স্থায়ী হয় না। আমার ক্ষেত্রেও এর বিপরীত হলো না। ঠিক শুনেছেন, আমার কপালেও শনি নেমে এসেছে। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস কি করে হয়? ঘুমিয়ে থাকা অবলা মেয়ের সুযোগ নিস তুই? আগে ভাবতাম তুই খারাপ, এখন তো মনে হচ্ছে তুই শুধু খারাপ না, তোর চরিত্রের ঠিক নেই। ঠাস 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 3টা চর বসিয়ে দেয় জান্নাত রাসেলের গালে। এক থমে কথাগুলো বলে জান্নাত। রাগে মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হবে এমন অবস্থা। আমি এমন করে চাইনি, আমি আপনার চুল ঠিক করে দিতে নিয়েছি, আর আপনি আমায় নিজে থেকেই জড়িয়ে ধরে রেখেছেন। আমার দোষ নেই। গালে হাত দিয়ে বললাম, কারণ এই মেয়ের বিশ্বাস নেই। ঠাস করে আরেকটা চর বসিয়ে দেয়। দেখছেন, আগেই বলছি এই মেয়ের কথার থেকে হাত বেশি চলে। আপনারা তো আমার কথা শুনলেন না। আপনার উপর ভরসা করে গাল থেকে হাত সরিয়ে 4টা খেলাম। আপনারা ভালো না, পচা। তোর সাহস দেখে বাঁচি না আমি। এত চর খেয়েও আমার মুখে মুখে কথা বলিস, আবার আমার নামে মিথ্যা বলছিস। আমি সত্যি বলছি, আর আমি এমন করলে কোনো সমস্যা হওয়ার তো কথা না। আমি তো আপনার বিয়ে করা স্বামী। অনেক কষ্টে বলল রাসেল, কারণ পরপর 3টা চর খাওয়ার জন্য ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। এদিকে জান্নাতের কোনো দৃষ্টি নেই। তোকে কয়বার বলবো আমি তোকে স্বামী হিসেবে মানি না, মানি না, মানি না, আর কোনোদিন মানতেও পারবো না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। তোকে ডিভোর্স দিয়ে আমি তাকেই বিয়ে করব। অনেকটা রাগ নিয়ে বলল। কথাটা শুনে রাসেল কি করবে বুঝতে পারতেছে না। যাকে নিয়ে সে 1000 বছর বেঁচে থাকার স্বপ্ন বনে, আর সেই মানুষটাই অন্যের জন্য স্বপ্ন খুঁজে। আপনি এমন কেন করেন আমার সাথে? অন্যকে ভালোবাসেন, সেটা আগে বললে আমাদের কারো জীবনটা নষ্ট হতো না। আর হ্যাঁ, এটা জেনে রাখেন, আমি মরার আগ মুহূর্তে আপনার হয়েই মরব। যা আমার সামনে থেকে, তোর কথা আমার শুনতে ইচ্ছা হচ্ছে না, নইলে আরও কয়েকটা খাবি। একটু কান্না চোখেই পড়ল কথাগুলো। আমি পড়ালেখা জানি না, ধন সম্পত্তিও নেই। এক কথায় আজ আমি গরিব বলে এতটা কষ্ট আর অবহেলা করতেছেন। ম্যাডাম, শুনে রাখেন, এই ছোট লোকটাকেই পাওয়ার জন্য একদিন কান্না করবেন। সেই দিন আর হয়তো 1000 চাইলেও আমাকে পাবেন না। এই জান্নাত চৌধুরী কান্না করবে, তাও আবার তোর জন্য? হাউ ফানি! তুই বের হ আমার সামনে থেকে। তারপর কেউ কোনো কথা না বলে ফ্রেশ হয়ে নাস্তা করে নিল।
আম্মু আমি কলেজে যাব, আমাকে কিছু টাকা দাও। এই নে 20,000 টাকা, সাথে রাসেলকে নিয়ে যা, একটু শহরটা ঘুরে দেখতে পারবি না? আমি সাথে নিয়ে যাব এরকম একটা গ্রামের খ্যাতকে? আম্মু তুমি পাগল হয়ে গেছো? জান্নাত, তোমার সাহস দিন দিন বেড়ে চলেছে। তুমি কি ভুলে গেছো রাসেল তোমার স্বামী? পোশাকে না মিললে কলেজে যাও বন্ধ। আম্মু আব্বু ওর সাথে এমন করিয়েন না, ছোট মানুষ বুঝতে পারেনি, ও যেমন থাকতে চায় থাকতে দিন। না বাবা, এটা হয় না। তোমাকে যা তা বলে অপমান করবে, তা তো মেনে নিতে পারি না। তুমি ওর সাথে যাও, এটাই শেষ কথা। আর কোনো কথা না বলে জান্নাত রাসেলকে নিয়ে বাড়ির বাইরে আসলো গাড়ির কাছে। এই যে ছোট লোকের বাচ্চা, উঠে গাড়ি চালা, আমি রাস্তা বলে দেব, বাড়তি আর কোনো কথা বলবি না আমার সাথে। রাসেল কোনো কথা না বলে গাড়ির চাবি নিয়ে গাড়ি চালাতে শুরু করলো আর ভাবতে থাকে, এখন জান্নাত যদি তার সাথে সামনে বসতো কতটা ভালো হতো। আবার নিমিষেই মনটা ছোট হয়ে যায়। এটা ভেবে জান্নাত কলেজে গিয়েও যদি এমনভাবে সবার সামনে অপমান করে। অনেক সময় পরে তারা কলেজের সামনে চলে আসে, আর ঠিক তখনই জান্নাতের বান্ধবীরা শিখা, তিশা, ইসরাত গাড়ির কাছে চলে আসে, কেননা জান্নাত আজকে অনেকদিন পরে কলেজে আসলো। হাই জান্নাত, কেমন আছিস? আর সাথে হিরোটা কে? জান্নাত গাড়ি থেকে নামছে দেখে আমি নামতে নিছি, তখনই কথাটা বলল। আমি খুব ভালো আছি, তোরা কেমন আছিস? আর বলিস না রে দোস্ত, বাবা আমার জন্য গ্রাম থেকে গাড়ির ড্রাইভার এনেছে, এটা আমার ড্রাইভার। আপনারা তো আবার সব খুঁজে বের করেন যে কোনটা বলিনি। হ্যাঁ, ওদের সাথে পরিচয় হওয়ার কথাটাই বলিনি, কারণ পরিচয় করিয়ে দিলে জান্নাতের সম্মান নষ্ট হবে, আর আমি তো সেটা কোনোদিনও চাইবো না। তার জন্য শেষে সবার সামনে অপমান করেই ছাড়লো, তাও আবার নিজের স্বামীকে গাড়ির ড্রাইভার বলে। কি বলছিস? এমন একটা স্মার্ট আর হ্যান্ডসাম ছেলে তো ড্রাইভার? কথাটা মেনে নিতে পারলাম না। তোরা না মানলে তো আরও ড্রাইভার থেকে তোদের দুলাভাই হয়ে যাবে না? তোর কথা ঠিক আছে, কিন্তু আরেকটা কথা কি জানোস? কাকের বাসা থেকেই কিন্তু কোকিল হয়। আচ্ছা চল, ক্লাসের সময় হয়ে গেছে। আচ্ছা চল, আর এই ড্রাইভার তুই গাড়ির কাছে থাক, আমি একটু পরে আসছি। অনেক রাগে কথাটা বলেই বান্ধবীদের নিয়ে হনহন করে চলে গেল। আমি আশপাশটা ভালো করে দেখতেছিলাম, ঠিক তখনই কেউ পেছনে ডাক দিল। আমি একটু অবাকই হলাম, কেননা সে আমার দিকে না তাকিয়েই, এই যে ভাই, আমাকে একটু তাড়াতাড়ি আমার অফিসে পৌঁছে দিতে পারবেন আপনার গাড়ি দিয়ে? তাহলে আবার খুব বড় উপকার হবে। একদমে কথাগুলো বলল সে। আসলে আমি গাড়ির কাছ থেকে চারপাশটা দেখছিলাম, আর গাড়ির কাছে দেখে আমাকে ড্রাইভার ভেবেছে। আর খারাপ তো ভাবিনি সে, কারণ ঘরের বউ তো এমন বলেছে। আমি তখন তার দিকে ফিরে বললাম, আচ্ছা আপনি আমাকে কেন বলছেন আপনাকে অফিসে পৌঁছে দেওয়ার জন্য? আমি যেতে পারবো না, কারণ আমার ম্যাডামকে নিয়ে কলেজে এসেছি। তার অনুমতি ছাড়া কোথায় যাওয়া তো দূরের কথা, তার নামটাও মুখে আনা নিষিদ্ধ। লোকটা তখনই আমার দিকে তাকায়, আর যা বলে তা শুনে আমি অবাক, কেননা যেখানে কেউ আমার কথা জানে না সেখানে এই লোক কেমনে জানে আমি কে। তাহলে চলেন শুনে আসি অপরিচিত লোকটার বলা কথা, আর তা শুনে আমার অবাক হওয়ার কথাও। আরে স্যার, আপনি এখানে কেন? আর আমি খুব দুঃখিত, কেননা আপনাকে গাড়ির সাথে দেখে ড্রাইভার ভেবেছিলাম, আর আমার একটু জরুরি দরকার ছিল, তাই খেয়াল করিনি। সরি স্যার। আর হ্যাঁ, কি লোকটি বলছি, তার একটা নাম আছে, তার নাম হলো মানি। আচ্ছা আমাকে আপনি স্যার কেন বলছেন, আর আমাকে চিনলেন কি করে? আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি। আমি আপনার আরকে গ্রুপ অফ ইনস্টিটিউট আছে না, সেটার ম্যানেজার। আর চিনবেন কেমনে? আমি তো আপনাকে ছবিতে দেখছি, বাস্তবে আজ ফার্স্ট দেখলাম। আচ্ছা ঠিক আছে, আর আপনি যে আমাকে চিনেন সেটা কাউকে বলবেন না, আর আমার পরিচয়টা যেন কেউ না জানে। হঠাৎ পেছন থেকে বলে উঠল, এই আপনি কি পাগল হয়ে গেছেন? এর মতো একটা খ্যাতমার্কা ড্রাইভারকে স্যার বলছেন? আমি তো একটু ভয়ই পেয়ে গেলাম, কেননা যদি জান্নাত জেনে যায় তাহলে। ম্যাডাম, আপনি ভুল শুনছেন। আমি এর মতো ক্ষেতকে স্যার কেন বলতে যাব? আমি তো বলছিলাম এর মালিককে যেন স্যার বলে। আমার দিকে সরি বলার ইঙ্গিতে থাকায় যাক বাবা, বাঁচা গেল।
মানিক সাহেবের বুদ্ধি আছে বলতে হবে, কীরকম প্যাচ খাটিয়ে আমাকে বাঁচিয়ে নিল। তাহলে ঠিক আছে, আমি মনে হয় একটু ভুল শুনতে পেয়েছি। এই ড্রাইভার, চল, আমার খুব খিদে পেয়েছে। আমাকে উদ্দেশ্য করে বলল। তারপর ম্যানেজারকে চোখ ইশারায় ধন্যবাদ জানিয়ে দিয়ে চলে গেলাম। গন্তব্য অজানা। চলেন রাগী বইয়ের থেকেই জেনে নিই। আচ্ছা ম্যাডাম, কোথায় যাবেন এখন? একটু যদি বলে দিতেন দয়া করে। এই রেস্টুরেন্টে যা সোজা, আর কোনো কথা বলবি না। ম্যাডাম আর কি কথা বলবো, ওই রেস্টুরেন্টের নাম শুনলেই তো আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। তোর এত ভয় পেতে হবে না, আমি আছি বুঝলি। তোর মতো খ্যাত তো আর ওইখানে ঢুকতে পারবে না। আমার জন্য তাও আজকে দেখতে পারবি কত বড় রেস্টুরেন্ট। তারপর আর কোনো কথা না বলে সোজা জান্নাতের বড়া রেস্টুরেন্টে চলে আসলাম। কিন্তু কপালে কি আছে আল্লাহ ভালো জানে। আপনারা সাথেই থাকেন প্লিজ। আবার আমাকে আমার জল্লাদ বইয়ের কাছে একা রেখে চলে যাইয়েন না। এই এসে গেছি, তুই গাড়ি সাইড করে আমার পিছনে পিছনে আয়। সবাই অনেক সম্মান করছে দেখে জান্নাত তো অনেক খুশি। আর এইদিকে হাতের ইশারা আমি সবাইকে বুঝিয়ে দিলাম আমাকে যেন জান্নাত চিনতে না পারে, কারণ এখানে সবাই আমাকে চিনে। সেই দিন মিষ্টির সাথে আসলেই চিনে গেছে। দেখেন, কথায় আছে সমাজদার লোগোকে লিয়ে ইশারাই কাফি হ্যায়। সেটাই হলো, সবাই আমার ইশারায় বুঝতে পারছেন। দেখছিস ছোট লোক, এখানেও সবাই আমাকে কত সম্মান করে। তুই কি করে বুঝবি এইসব? জীবনে তো আর এমন রেস্টুরেন্টে ঢুকতে পারিসনি। আমি আর কোনো কথা না বলে চুপ করে জান্নাতকে ফলো করছি। এছাড়া তার কোনো উপায়ও নেই আমার কাছে। ম্যাম, কি খাবেন? এখানে সব আইটেমের নাম আছে, আপনি যা খাবেন পছন্দ করে দিন। আমার জন্য একটা পিৎজা আর চিকেন কাবাব, আর ওর জন্য একটা রং চা নিয়ে আসবে। ভালো কিছু আবার ওর পেটে হজম হবে না। আমাকে দেখিয়ে বলল। আমি বাদে এখানকার সবাই অবাক জান্নাতের এমন কথা শুনে। আমার অবাক না হওয়ার কারণ তো আপনাদের অজানা নেই। রেস্টুরেন্টে সবাই ভাবছে যার টাকাতে হাজার হাজার পরিবারের লোক ফ্রিতে খাবার খায়, আর তার নাকি এইসব খাবার পেটে হজম হবে না, তার জন্য 5 টাকা দামের রং চা। সবাই এটা মানতে পারছেন? আচ্ছা ম্যাম, দয়া করে আমাদের একটু সময় দিন, আমরা সব এনে পরিবেশন করে দিচ্ছি। বলেই সে চলে গেল। এইদিকে আমার তো আর এমন অপমান সহ্য হচ্ছে না, কিছু বলতেও পারছি না। ভালোবাসার মানুষ বলে কথা। ম্যাডাম, আমার না এইখানে কিছু খাইতে মন চাচ্ছে না, আমার পেটে হজম হবে না। তার চেয়ে বরং আপনি খাবার খান, আমি বাইরে আপনার জন্য অপেক্ষা করি। অনেক কষ্টের সাথে কথাটা বলে রিপ্লাই না নিয়েই বাইরে চলে আসলাম, কারণ আমার আর ওইখানে সবার সামনে অপমান হতে ভালো লাগছিল না। থাকলে হয়তো আরও বেশি অপমানিত হতে হতো। আজকে রাসেলের সাথে একটু বেশি করে ফেললাম। হাজার হোক সে তো আমার স্বামী, এখানে অপমান না করলেও পারতাম। আমি বাইরে এসে হঠাৎ মনে হলো বাড়িতে কথা বলা হয় না অনেক দিন হলো, তাই একটু কথা বলে মনের জমে থাকা কষ্টগুলো দূর করি। যেই ভাবা সেই কাজ। ফোন দিয়ে ফেললাম, রিং হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। তোরা সবাই কেমন আছিস? আমরা সবাই অনেক ভালো আছি। নে আম্মুর সাথে কথা বল। আচ্ছা দে, আম্মুর সাথে অনেকদিন হলো কথা বলি না। বাবা কেমন আছিস? আমাদের তো ভুলেই গেছিস, শ্বশুর শাশুড়ি আর সুন্দরী বউ পেয়ে। আম্মু, তুমি যদি এভাবে বলো তাহলে কেমন হবে? আমি কি তোমাদের ভুলে থাকতে পারি? আর তোমার বৌমা তো অনেক ভালো, আমাকে তার থেকে এক মুহূর্তের জন্য দূরে যেতেই দেয় না, সব সময় আগলেই রাখে। আম্মু, তোমরা সবাই কেমন আছো? এই কথাগুলো বলার সময় কান্না চলে আসছিল, কিন্তু আপনারা দেখে হাসবেন বলে কান্না করতে পারিনি। আমার বুঝি লজ্জা করে না? তুই এমন করে কথা বলিস কেন? কিছু হয়েছে তোর? দেখছেন, একেই বলে মায়ের মন। মায়েরা এমনই হয়, কোনো কিছু না বললেও ঠিকই বুঝতে পারে যে তার সন্তান ভালো নেই। আমার কিছু হয়নি, আমি অনেক ভালো আছি। আচ্ছা আম্মু, তোমরা সবাই ভালো থেকো, আমি পরে কথা বলি। কি করব বলেন, আমার যে কান্না থামতেই চাচ্ছিল না। মায়ের সাথে তো আর মিথ্যা বলা যায় না, তাই অমন বললাম। আমি চোখের জল মুছেছি, অমনি এই ছোট লোক, চল বাসায় চলে যাব, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা ম্যাম, চলেন। তারপর জান্নাতকে নিয়ে বাসায় চলে আসলাম। এইভাবেই চলে গেল অনেকগুলো দিন। দেখতে দেখতে জান্নাতের পরীক্ষার দিনও চলে আসে। একদিন বিকালে, হ্যালো শিখা, আমি যে এই জিনিসটা বুঝতে পারছি না, তাহলে করব কিভাবে? একটা জীবনবিজ্ঞানের একটা বিষয় নিয়ে বলল। ওপাশ থেকে কী বললো আমি তো আর শুনতে পাইনি, তাই আপনাদেরও বলতে পারলাম না।
আচ্ছা দোস্ত, এখন কি হবে আমি বুঝতে পারবো কেমন করে? স্যারের কাছেও তো এখন যাওয়া সম্ভব না। মন খারাপ করে ফোনটা রেখে দিয়ে নিচে চলে গেল। যাই, বউ আবার সমস্যায় পড়েছে, একটু ঠিক করে দিয়ে আসি। হাজার হলেও 10টা না 5টা না, একটা মাত্র আদরের অহংকারী রাগী বউ আমার। তারপর অনেক সহজেই কাজটা করে দিলাম, কারণ এইসব অনেক আগেই শেষ করেছি, তাই সমস্যা হলো না করতে। যাই, তাড়াতাড়ি কেটে পড়ি। যদি দেখে তাহলে আমার 12টা বাজতে তার একটুও সময় লাগবে না। তারপর ওয়াশরুমে চলে গেলাম। আম্মু, আমাকে একটা তোমার স্পেশাল কফি বানিয়ে দাও তো। কিছুটা মন খারাপ করে বলল, কি রে জান্নাত, তোর মন খারাপ কেন? রাসেল কিছু বলেছে নাকি? কিন্তু জান্নাত কিছুই বলল না, তাই সেও আর কথা না বাড়িয়ে কফি আনতে চলে গেল। এই যে তোর কফি নেয়ার কি হয়েছে বল তো, এমন মন মরা হয়ে আছিস কেন? ও এই ব্যাপার, কোনো সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুই রুমে গিয়ে চেষ্টা কর, দেখ করতে পারবি। তারপর সব কিছু খুলে বলল। আপনারা সবটা জানেন, তাই আর নতুন করে বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম না। তারপর জান্নাতের রুমে চলে আসব, আর এসে তার খাতাটা হাতে নিই আর অবাক হয়ে যাই। আর এমনটাই অবাক হয় যার জন্য জোরে চিৎকার করছে। জান্নাতের চিৎকার শুনে আমি দৌড়ে ওয়াশরুম থেকে বের হই আর বাড়ির সামনে সবাই রুমে এসে হাজির হই। কেন চিৎকার করছে দৌড়ে আসার কারণে হাঁপাতে হাঁপাতে বললাম, জান্নাত কি হয়েছে তোর, এমনভাবে চিৎকার করছিস কেন? আসলে আম্মু হয়েছে কি, আম্মু আমি রুমে এসে দেখি আমার খাতায় কে যেন আমি যেটা করতে পারছিলাম না সেটা অনেক সুন্দরভাবে করে দিয়েছে, যেমনটা কোনো সাধারণ কেউ করতে পারবে না। এই বিষয়ে এত জোরে চিল্লান দিছিস কেন? আর তোর তো এইটার কারণে ভালো হয়েছে, না পারা কাজটা হয়ে গেছে। তুমি এইভাবে কেন বলছো? একটু ভেবে দেখো, আমার ল্যাপটপটাও এমন করে ঠিক করে দিল, আবার এটাও করে দিল। এটা কি সামান্য ব্যাপার বলো, নাকি জিন ভূতে করে দিয়েছে নাকি? আমি তো অনেক টেনশন করছি। যদি আপনারা বলতেন তাহলে তো আমাকে আস্থা রাখবে না, আমিও ধরা পড়ে যাব। এইটা তো ভেবে দেখিনি, তোর রুমে তো রাসেল ছাড়া কেউ ছিল না, তাহলে সেই কি করে দিয়েছে নাকি? এটা হবে না, কারণ ওর মতো খ্যাত কি করে পারবে, যে কিনা কোনোদিন পড়ালেখার জন্য স্কুলের দরজাও যায়নি। এভাবে অনেক কথা বলার পর মন খারাপ করে সবাই রুমে চলে গেল, আমি আর জান্নাত বাদে। যাক বাবা, এবারের মতন বেঁচে গেলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কেননা আপনারা বলে দিলে আমি এমনিতেই কেল্লাফতে হয়ে যেতাম। যাই হোক, গল্পের মাঝে হান্দাই, চলেন। আচ্ছা ম্যাম, এমনভাবে কি চিল্লানোর কোনো দরকার ছিল বলেন? সবাই কি মনে করলো? তুই চুপ থাক। আর আজকে আমি অনেক খুশি, কেননা আমার না পারা কাজটা কমপ্লিট করে দিয়েছে, তাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ম্যাম, আপনি কি কাউকে ভালোবাসেন? একটু সত্যিটা বলবেন। কেন এই কথা কেন জিজ্ঞেস করছিস তুই? তোর তো সাহস কম না, আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলিস। না মানে আপনি আমাকে মানতে পারছেন না, আমি আপনার বিয়ে করা স্বামী হওয়া সত্ত্বেও আমার অধিকার দিচ্ছেন না। এটার 3টা কারণ থাকে। 1, আমার টাকা পয়সা ধন দৌলত কিছু নেই বলে। 2, আমি দেখতে একটু সুন্দর হলেও ক্ষেত মানে গরিব ঘরে জন্ম বলে। 3, আমি শিক্ষিত না বলে। আপনি অন্য কাউকে কি ভালোবাসেন? আপনি কোন দিকটা আমাকে দূরে রাখার জন্য মনে করেন, এইটুকটা বলেন প্লিজ। শোন, আমি কাউকে ভালোবাসি না। আমারও স্বপ্ন ছিল যেটা তুই গলায় টিপে হত্যা করেছিস। হ্যাঁ, আমি তোকে মেনে নিতে পারছি না, তার কারণ তুই গরিব খ্যাত, তোর কোনো সামর্থ্য নেই আমাকে আভিজাত্যের মাঝে সুখী রাখার। আচ্ছা, টাকা পয়সা কি মানুষকে সুখ এনে দিতে পারে বলেন? হ্যাঁ, এই পৃথিবীতে বাঁচতে হলে টাকাই আগে প্রয়োজন। শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না, কারণ কথায় আছে না, টাকায় শেখ মুজিবুরের ছাপ, টাকাই দুনিয়ার বাপ। এটা সত্যি কথা। তারপর আর কোনো কথা না বলে বাইরে চলে আসলাম, কেননা এর সাথে কথা বলে এর মনে রাগ ছাড়া কিছুই তৈরি হবে না। কারণ জান্নাতের মনে অর্থের অভিজাত্যের নেশায় ডুবে গেছে। একে আমার মনের বউ করে পেতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে, আর অনেক খাটতে হবে আমাকে। এভাবেই চলে গেল অনেক দিন। এখন জান্নাত আমাকে দেখতেই পারে না, কেন সেটা আজও অজানা। আগে তাও ভাবতাম জান্নাতকে একটু কষ্ট করে হলেও নিজের মতন করে গড়ে নিতে পারবো, বাট সেটা আর মনে হয় না হবে। আর আপনারাও আমার পক্ষে নেই মনে হচ্ছে। এখন শুধু জান্নাত আমাকে ছোট করার জন্য কারণ খুঁজে, কথায় কথায় অপমান আর আমার গালে থাপ্পড়। চলেন একদিন কলেজে ঘটে যাওয়া কথাগুলো শুনে আসি। আমি দেখি জান্নাত একটা ছেলের সাথে খুব ক্লোজ হয়ে বসে আছে। এটা দেখে আমার কলিজার রক্ত গরম হয়ে মাথায় উঠে গেল। আমি সোজা কোনো দিকে না তাকিয়ে কোনো কথা না বলে ওই ছেলের কলার ধরে দিলাম কয়েকটা। আর আমি আমার বইয়ের সম্মান রক্ষার জন্য যে পুরস্কার পেলাম সেটা আমার চাওয়ার বাহিরে ছিল। চলেন পুরস্কারটা আপনাদের সাথে শেয়ার করে নিই।
আমি ওই ছেলেটাকে মারা মাত্রই জান্নাত আমার গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিল আর বলতে লাগলো, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার বন্ধুর গায়ে হাত দিস? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো, তোকে আমি মুক্তি দিয়ে দেব। জোরে জোরে বলে। আমাকে আরও মারতে থাকে। মায়ের কারণে আমার শরীরে রক্তবর্ণ রূপ নিয়েছে আর আমি নিচের দিকে তাকিয়ে সব সহ্য করছি শুধুমাত্র ভালোবাসি বলে। শিখা আমাকে অনেক কষ্টে ওর বান্ধবী শিখা তিশা জান্নাতকে থামিয়ে আমাকে বাসায় পাঠিয়ে দিল। আমি ব্যথার কারণে হাঁটা তো দূরে থাকুক, কথা পর্যন্ত বলতে পারছি না। আমার ঠোঁট কেটে রক্ত টপ টপ করে পড়ছে। তাও আস্তে আস্তে বাসায় চলে আসলাম। গেট দিয়ে ভেতরে ঢুকতেই, এই রাসেল বাবা, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? আম্মু আমাকে ধরে বলল, আর সাথে সবাই। আমি কথা বলতে পারছি না, তাও কষ্ট করে বললাম, আম্মু আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। তারা সবাই কিছু না বলে আমাকে ধরে নিয়ে রুমে গেল আর ডাক্তারকে ফোন দিয়ে আসতে বলল। হ্যালো জান্নাতের আব্বু, তাড়াতাড়ি তুমি বাসায় চলে আসো, রাসেল অসুস্থ, আর তোমার মেয়েকে আসতে বলো। আব্বু তখন জান্নাতকে ফোন দিয়ে তাড়াতাড়ি বাসায় আসতে বলল আর সে নিজেও বাসায় চলে আসে। এই রাসেল, তোমার এই অবস্থা কি করে হলো? আমার মাথায় হাত বুলিয়ে বলল, বাবা এমন করিও না, আমি ঠিক আছি, সামান্য চোট পেয়েছি মাত্র, দেখ আমি ঠিক আছি। হাত উঠাতে গিয়েও পারলাম না। দেখেছিস হাতটাও ঠিক মতো নাড়াতে পারছিস না, আর বলিস তুই ভালো আছিস। তারপর আর কোনো কথা বললাম না। একটু পরে ডাক্তার এলো, পিছন পিছন জান্নাতও এলো। তেমন কিছু হয়নি, কিন্তু শরীরে অনেক ব্যথার কারণে রাতে জ্বর আসতে পারে, তখন একটু মাথায় পানি দিন। তারপর ডাক্তার ওষুধ দিয়ে সাথে সাথে সব বুঝিয়ে দিয়ে চলে গেল। ডাক্তার চলে যাওয়ার কিছুক্ষণ পরে জান্নাত বাদে সবাই নিচে গেল। জান্নাত কোনো কথা না বলে ওয়াশরুমে চলে যায়। আমাকে দেখে মনে হচ্ছে তার আমার প্রতি অনেক রাগ। আমিও ভাবতে লাগলাম, আমি কি এতই অবহেলার পাত্র যার কারণে সে মেনে নিতে পারছে না? আমিও চাইনি কখনো এমনটা আমার সাথে ঘটে। কেন আমার সাথে এমন হয়? কেন আল্লাহ, কেন? তারপর দেখতে পেলাম জান্নাত ওয়াশরুম থেকে বেরিয়ে আমার সামনে এসে অনেক রেগে বলল, জানিস আজকের একমাত্র তোর কারণে আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গেছে, আর কতটা অপমান করেছে। কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও বললাম, ম্যাম যেই মানুষটা আপনার নামে বন্ধু, এই আছে এই নেই, তার জন্য আপনি এত কষ্ট পাচ্ছেন, আর আমি আপনার বিয়ে করা স্বামী, আমার জন্য কি একটু কষ্ট হয় না? আপনি একদিন ঠিকই বুঝতে পারবেন, দূরের লোভনীয় মানুষদের কাছে পাওয়ার আশা, কাছের মানুষটাই হারাবেন। তারপর আর কোনো কথা না বাড়িয়ে, এই তুই এখানে শুলে আমি কোথায় ঘুমাবো? তুই তাহলে আজকে এখানে ঘুমিয়ে পড়, এই কোল বালিশের এই পারে আসবি না। আচ্ছা ম্যাম ঠিক আছে, শুনেই দিলেন, এইটাই বড় পাওনা। তারপর ঘুমিয়েও গেলাম। মধ্যরাতে প্রচণ্ড জ্বর আসার কারণে আমি গোঙ্গাচ্ছি। এই তুই এরকম করছিস কেন? জ্বরে তো গা পুড়ে যাচ্ছে, এখন আমি কি করব? যতই অবহেলা করি না কেন, সে তো আমার স্বামী, তাকে মেনে না নিলেও তার অসুস্থতার সময় সেবা করা আমার দায়িত্ব। কিন্তু আমি কর্মটা কি? আমি তো কিছুই জানি না। আম্মুকে ডাকি, আর না থাক, তারা কষ্ট পাবে। আমি বরং ওর মাথায় পানি দিয়ে জলপট্টি করি। যেই ভাবা সেই কাজ। তারপর জান্নাত অনেক সময় পানি ঢেলে মাথায় জলপট্টি দিতে থাকে, কিন্তু কখন যে আমার বুকের উপর ঘুমিয়ে গেছে সেটা আমি নিজেও জানি না। দেখেছেন, আমার বউ এখন আমার মনের মতন হয়ে গেছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি না, আবার দেখছি বলে ভয় দেখায়েন না। জান্নাতের সেবার কারণে রাতে আমার জ্বর চলে যায়। যাদের সেবা করার মানুষ নেই, তাই একটু সুস্থ বোধ করার কারণে ঘুমটাও ভাঙার পরে চোখ খুলে আমি তো অবাক হই, কেননা স্বয়ং জান্নাত আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। এত সুন্দর লাগছে তাকে বলে বোঝাতে পারবো না। তাও কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। একটুও কষ্ট নেই। খুশির জন্য মনে হচ্ছে এই পৃথিবীর বুক থেকে 7 আসমানে চলে এসেছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কিন্তু কথায় আছে না, অভাগার কপালে কাটা কয়লা পুড়িয়ে 1 ফোঁটা সুখ আসলেও সেই বেশিক্ষণ থাকে না। আমার ক্ষেত্রেও সেটাই হলো। কারণটা হলো, সকালের সেই আনন্দটা এক নিমিষেই বিলীন হয়ে গেল। জান্নাত ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পায় যে আমি তার কপালে চুমু এঁকে দিছি, আর সেও আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। সেটা দেখে তো তার মাথা আরও গরম হয়ে যায়, কেননা জান্নাত মনে করেছে আমি তাকে ইচ্ছাকৃতভাবে জড়িয়ে নিয়েছি। সেই জন্যই বলতে শুরু করলো, ভেবেছিলাম তুই অসুস্থ, আর তোর সেবা করাটা আমার নৈতিক দায়িত্ব, কিন্তু আমি তো কখনো ভেবে দেখিনি যে কয়লা ধৌত করলেই ময়লা যায় না। তোর চরিত্র কোনো ঠিক নেই। আমার ঘুমিয়ে থাকার সুযোগটাই তুই কাজে লাগিয়ে নিলি।
তোর আসলে কোনো যোগ্যতা নেই আমার স্বামী হবার, সেই তুই আজকে প্রমাণ করে দিলি কোনো চরিত্রহীন লম্পট আমার স্বামী হতে পারে না। সরে যা আমার চোখের সামনে থেকে। কথাগুলো বলেই ঠাস ঠাস করে দুটা থাপ্পড় লাগিয়ে দেয় আমার গালে। অনেক রাগেই কথাগুলো বলল, তাই আর সেখানে না থেকে নিচে চলে আসলাম। কি দোষ ছিল আমার? নিজের বিয়ে করা বউকে কিস করেছি, এটা কি আমার অপরাধ? সে নিজে আমার বুকে ঘুমিয়েছিল আর বলছে আমি নাকি জান্নাতে সর্বনাশ করেছি। শুভ সকাল বাবা, এত সকালে উঠতে গেছ কেন? তোমার তো শরীরটা অনেক দুর্বল, তাই রেস্ট নেওয়া প্রয়োজন। শুভ সকাল। না বাবা, আমি এখন পুরোপুরি সুস্থ। তোমার মিষ্টি আদরের মেয়ের সেবার কারণে অসুস্থ থাকতেই পারলাম না। রাসেল, শুনে একটা কথা বলি, তুই যত আমাদের কাছে মিথ্যা কথা বলিস সান্ত্বনা দিস না কেন, তোর চোখে পানি কোনো কি সত্যি বলে দেয়? আমরা জানি জান্নাতের সাথে তোর বিয়ে দিয়ে তোর জীবনটা নরক তুলো আনিয়ে ফেলেছে। আমাদের তুই মাফ করে দিস, তোর জীবনটা নষ্ট করে ফেলেছি। আমরা যদি এমনটা জানতাম তাহলে তোর এত কষ্ট করতে হতো না। আদরের মেয়ে তো, তাই কিছু বলতে পারি না। কালকে যে তুই অ্যাক্সিডেন্টের নাটক করেছিলি সেটা আমরা জেনে গেছি। তোর কি ওই অবস্থা করেছিল মেরে? আবার বাবার কথা শুনে আমি তো আসমান থেকে পড়লাম। এই কথা এ জানতে পারলো কেমনে? বাবা, তোমাদের কোনো দোষ নেই। আসলে সব কিছু আমার কপালই লেখা। শুধু তোমরা নিজের কথা বলে কষ্ট পাচ্ছ। একদিন দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর কোনো কিছু না বলে সোজা নাস্তা করে আমি বাইরে বেরিয়ে আসি। মনে মনে ভাবলাম আজকে একটু কোথা থেকে ঘুরে আসি, মানে অফিস থেকে। যেই ভাবা সেই কাজ। একটা রিক্সা নিয়ে সোজা অফিসের সামনে এসে নামলাম। এই যে মিস্টার, আপনি এমন হনহন করে ভেতরে কোথায় যান? এখানে এমন খ্যাতমার্কা কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমার সামনে লাঠি ধরে বলল, দেখুন আমি একটু এই অফিসের ম্যানেজারের সাথে দেখা করতে চাই। আপনি আমাকে ভেতরে ঢুকতে দিন আর তাকে একটু ডেকে দিন প্লিজ। আমি দারোয়ানকে একটু অনুরোধ করে বললাম। আচ্ছা, আমি দেখতাছি, আপনি এইখানে থাকেন। তারপর দারোয়ান কিছু সময় পর মানিক সাহেবকে নিয়ে আসলো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আর হঠাৎ কি মনে করে আসলেন? এখান থেকে সবাই তো অবাক, কেননা আমার মতন একটা খ্যাত ছেলেকে ম্যানেজার স্যার বলছে। তারপর সব কিছু খুলে বললাম। পরে ম্যানেজারের সাথে পুরো অফিস দেখে কিছু কাজ করে চলে আসলাম। খুব ক্ষুধা পাইছে, তাই রেস্টুরেন্টে ঢুকলাম। আমি আমার মতন পছন্দের খাবার অর্ডার করে খেতে লাগলাম। অনেক তো আমার বকবক শুনলেন, এবার একটু জান্নাতের কথা শুনে আসি চলেন। আচ্ছা জান্নাত, রাসেল ভাই কোন দিক দিয়ে কম বলতো, যার জন্য তুই ভাইয়াকে মানতে পারছিস না আর সবার সামনে অপমান করিস? তোরা যদি ওর কথা বলিস তো আমার সাথে আর কথা বলবি না। তোরা এত পছন্দ হয় তুই বিয়ে করে নে, আমি বেঁচে যাই। আসলে সেদিন সবাই জেনে গেছে আমি জান্নাতের স্বামী। অনেক রেগে বলল, শোন, আমাদের এত বড় ভাগ্য নেই যে রাসেল ভাইয়ের মতো এত সুন্দর মনের মানুষকে জীবনসাথী করে পাবো। তুই হীরার মূল্য বুঝতে পারছিস না। তোদের থেকে আমার জ্ঞান নেওয়া লাগবে না, ক্ষুধা লাগছে, যেতে চাইলে চল রেস্টুরেন্টে। তারপর সবাই কোনো কিছু না বলে রেস্টুরেন্টে চলে আসে, কারণ সবাই জানে একে বুঝতে হলে এক জনম চলে যাবে, তাও বুঝবে না। এই ওয়েটার, আমাদের জন্য এই খাবারগুলো নিয়ে আসো। আচ্ছা ম্যাম, আপনারা আমাদের জাস্ট একটু সময় দেন, সব কিছু রেডি করে দিচ্ছি। বলেই সে চলে গেল। কিন্তু আমি জান্নাতের ভয়েস শুনে আমি শিওর হলাম এটা জান্নাত। এখন আমাকে এখানে দেখলে কি হবে? হ্যাঁ জান্নাত, দেখ দেখ, ওটা রাসেল ভাইয়া না? আমার দিকে ইশারা করে বলল। তেমনি তো মনে হচ্ছে, একদম রাসেল ভাইয়ার মতোই লাগছে, কিন্তু এখানে তো সুন্দর আর স্মার্ট লাগছে। আসলে আমি অফিস থেকে সোজা একটা মিটিংয়ে গিয়েছিলাম, তাই পোশাক পরিবর্তন করা হয়নি। তোরা আসলে রাসেল করে পাগল হয়ে গেছিস। যার এই রেস্টুরেন্টের গেট পার হবার যোগ্যতা নেই সে নাকি আসবে এখানে খাবার খেতে। তারপর সবাই জান্নাতের কথা ঠিক বলে মেনে নেয় আর খাবার খেয়ে বাসায় চলে যায়। আমি রাস্তা দিয়ে আসতেই ঠিক তখনই দেখতে পাই কিছু বখাটে জান্নাত আর ওর বান্ধবীদের বিরক্ত করছে। তখন আমার মাথায় রক্ত উঠে গেল, কিন্তু কলেজের ঘটনা মনে পড়তেই রক্ত ঠান্ডা পানিতে পরিণত হয়ে গেল। তাই দেখি কি হয়। দাঁড়িয়ে রইলাম একটু আড়ালে ওদের থেকে। আমি অবশ্য কিন্তু জান্নাতের আগেই বাসায় আসছি। মামা, আজকে অনেক মজা করতে পারবো, দেখিস কি হট মাল।
ইস, মন চায় এক্ষুনি খেয়ে ফেলি। জান্নাতকে উদ্দেশ্য করে বলল, এই তোদের ঘরে কি মা বোন নেই? মেয়েদের সাথে কেমন করে ব্যবহার করতে হয় শেখায়নি? মাগের ছাওয়াল, তোর এত বড় সাহস আমার গালে হাত দিস? দাঁড়া, তোর তেজ কমাতে ব্যবস্থা করতেছি। তারপর জান্নাতের জামার কিছু অংশ ছিঁড়ে ফেলা মাত্রই আমি সেখানে হাজির হলাম। কারণ রাগের জন্য যদি বউ আমার অন্যের ভাগের বস্তু হয়। আমাকে দেখে জান্নাত সহ সবাই তো মনে হচ্ছে নতুন করে জীবন পেল। এই যে ভাইয়ারা, মেয়েদের সাথে এমন ব্যবহার কেন করছেন? ঘরে কি মা বোন নেই নাকি? আমি আমার পরনের নর্মাল শার্ট খুলে জান্নাতকে দিলাম। ইচ্ছা না থাকা সত্ত্বেও পরে নিল, কি যেন মনে করে। ঘরে মা বোন তো ঠিকই আছে, কি বউ তো নেই। ভাইরে ভাই, তুই সঠিক সময় এসেছিস। তুই আগে কাজ কর, তাও বাধা দিস না, পুঁতে রেখে দিব। এই কথা শুনে আমার রক্ত সেই আগের লেভেলে চলে গেল, আর সব কয়টাকে উড়াধুরা ধোলাই দিতে শুরু করলাম। জান্নাত তো অবাক আমার মারামারি দেখে। ভাই, আমাদের মাফ করে দেন, আমরা আর এমন কাজ জীবনেও করব না। পা ধরে বলল, আচ্ছা মাফ করতে পারি, কিন্তু এদের সবাইকে বল যে আপু আমাদের মাফ করে দেন। তারপর মাফটা করে গাড়ি নিয়ে সবাইকে সবার বাসায় রেখে আমি আর জান্নাত বাসায় চলে আসলাম। জান্নাত, তোর কি হয়েছে? এমন অবস্থা কেন তোর? কিন্তু জান্নাত কোনো কথা বলছে না, আমার দিকে তাকিয়ে আছে অসহনীয় দৃষ্টিতে। আম্মু, জান্নাতের কিছু হয়নি। আজকে একটা ছোট দুর্ঘটনা ঘটে যায়, যার কারণে জামাটা একটু ছিঁড়ে গেছে, তাই আমি আমার শার্টটাই দিয়েছি। তারপর সবাই আমার কথা সহজেই বুঝে গিয়েছে তেমন কিছু না, তাই আর কিছু বলল না। আর জান্নাত খুশি মনে রুমে চলে আসলো। একটু পর আমি রুমে আসতে নিছি, কিন্তু যা দেখলাম তা দেখে আমার চোখ চড়ক গাছ। তাহলে শুনেন কি দেখে আমার চোখ চড়ক গাছে উঠেছে। কি ব্যাপার? হ্যাঁ, আপনারা এমনভাবে তাকিয়েছেন কেন? নিশ্চয়ই আমি রুমে কি দেখে অবাক হয়েছি সেটা জানার বা দেখার জন্য আপনারা এমন করে রুমের দিকে তাকিয়ে আছেন। থাক, আপনাদের আর তাকিয়ে থাকতে হবে না। আমি বরং কি দেখে অবাক হচ্ছি সেটা বলে দিচ্ছি, না হলে আবার আপনাদের চোখের ব্যথা করবে। তখন আবার বলবেন লেখক সাহেব টাকা দিয়ে ওষুধ কিনতে হবে, আমি আবার টাকা দিতে পারবো না। কিকটা আছে, মজা করলাম। আমি যখনই নিচে থেকে রুমের দরজা অতিক্রম করি তখনই আমার চোখটা ছানা বড় হয়ে যায়, কেননা জান্নাত তখনই মাত্র সাবান নিয়ে বের হচ্ছে, তাও আবার শরীরের সাথে টাওয়াল ছাড়া আর কিচ্ছু নেই। ইস, কি সুন্দর লাগছিল, বলে বোঝানো যাবে না। এই যে এসব কি? আমার বউয়ের দিকে আমি শুধু তাকিয়ে থাকবো, আপনারা কেন তাকাবেন? হ্যাঁ, এই এই তুই এভাবে রুমে ঢুকেছিস, নক করে আসিসনি কেন? অনেকটাই রেগে বলল। আমাদের দোষ না থাকা সত্ত্বেও আপনি খুঁজে খুঁজে আমাদের দোষ বের করলেন, কিন্তু নিজের যে দোষ করেছেন সেটা তো ভাবলেন না। এই তোর এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলিস? আর কি দোষ বল? রুমে এইভাবে থাকলে যে দরজা বন্ধ করে রাখতে হয় সেটা বুঝি আপনারা জানেন না। আর দেখছি সমস্যা কি, আপনি তো আমার স্বামী। স্বামী? তুই আমার স্বামী হবার কোনো যোগ্যতা রাখিস না, আর কোনোদিন হতেও পারবি না। রুম থেকে বের হ, আমি কাপড় চেঞ্জ করব। তারপর আর কোনো কথা বলি নাই। কি লাভ এই মাইয়ার লগে ঝামেলা করে? আম্মু, আম্মু আমাকে কিছু খেতে দাও, খুব ক্ষুধা পেয়েছে। আমি আব্বুর পাশে বসতে বসতে আম্মু মানে শাশুমাকে বললাম, এখন তাদের সাথে আমি ফ্রি, আমাকে অনেক ভালোবাসে, বলতে পারেন জান্নাতের থেকেও বেশি। আসলে আমি একটা বড় ডিল পেতে যাচ্ছি। যদি আমরা ভালো কিছু তাদের দেখাতে পারি তাহলে ডিলটা আমরাই পারবো। ডিলটা পেরে তো তখন ভালোই হয়। তুমি তো আবার এইসব বুঝলে না। থাক, যেহেতু অনেক বড় প্রজেক্ট, তার আপনাদের উচিত সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা, পাইলে পেতেও পারেন। বাবা, দোয়া করি। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। এভাবে রাগ অভিমানের মধ্যেই কেটে গেল অনেকটা দিন। এখন জান্নাত একটু একটু আমার সাথে ভালো ব্যবহার করে, এমনকি তুমি করে সুন্দর সুন্দর কথাও বলে। কি যে ভালো লাগে বুঝাতে পারবো না। বুঝতে তো পারিনি কিসের ইঙ্গিত, সুখের না দুঃখের, আপনারা বুঝলে বলিয়ে। একদিন রুমে, আচ্ছা রাসেল, তোমাকে একটা কথা বলি। আমাকে আর ম্যাম বলে ডাকবে না, নাম ধরে ডাকবে, কিন্তু সাবধান, কাছে আসার চেষ্টাও করবে না, তাহলে খবর আছে। আহ কি আনন্দ, আকাশে বাতাসে। কাছে যাওয়ার কি দরকার, নাম ধরে ডাকার পারমিশন পেয়েছি, এটাই অনেক, বাকিটুকু পেয়ে যাবেন। আচ্ছা ম্যাম মানে থুক্কু জান্নাত।
হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, তুমি কি একটুও পড়াশোনা করোনি? আমার দিকে তাকিয়ে বলল, আমি লেখাপড়া করলে কাজ করতাম কখন? জানোই তো আমি কত গরিব। একটু মন খারাপ করে তাকিয়ে দেখলাম জান্নাতেরও একটু মন খারাপ, জানি না কেন। আচ্ছা, আজকে থেকে আমি তোমাকে শেখাবো পড়াশোনা। আগে তুমি নাম ঠিকানা লিখতে শিখবা, ইংরেজি আর বাংলাতে। না হলে সবাই কি বলবে, জান্নাতের বর একটা নিরক্ষর। আচ্ছা, তুমি আমাকে তোমার মতন করে শিখাও। তুমি শিখলে আমি এমনিতেই সব শিখতে পারবো। একটু রোমান্টিক হয়ে বললাম, এই যে দেখছেন আমার বউ আমাকে নাম লেখা শেখাবে, আপনারাও কি শিখবেন নাকি? না, আপনাদের তো নিমই না, আমি একাই শিখি। তারপর অনেক কথা হলো। এখন কিন্তু একটু হলেও মনটা ভালোই থাকে, সাথে গলাটাও। কেননা এখন তো আর গালের উপর দিয়ে ঝড় যায় না, তাই না? ঠিকই বলেছো। আসলে খুব মানিয়েছে ওদের দুজনকে। রাসেল শিক্ষিত না হলে কি হবে, কিন্তু ওর মনটা আমাদের এই শিক্ষিত মানুষের মনের থেকে ভালো। কি কথা হচ্ছে আমাদেরকে নিয়ে শুনি একটু। আমাদের রেখে একা কথা বলবে, এটা কি হয় নাকি? তারপর অনেক কথা বললাম। পরে আবার ডিনার করে আমি রুমে আসলাম। রুমে এসে ভাবছি, এখন নিজেকে সুখী মানুষ মনে হয়, কিন্তু জান্নাত যদি আরেকটু আপন করে নিত তাহলে কতই না ভালো হতো। কি ব্যাপার মিস্টার খ্যাত, কি এমন মনোযোগ দিয়ে ভাবছো? আমার সামনে এসে হাতে তুড়ি মেরে বলল। আমি তুড়ির শব্দে বাস্তবে ফিরে আসলাম। না মানে তেমন কিছুই না, আগের কথাগুলো একটু ভাবছিলাম। আগের সব কিছুর জন্য আমি সরি। আসলে আমি হামেশাই সবার কাছে বলে এসেছি আমার বর হবে অনেক ধনী, শিক্ষিত আর অনেক স্টাইলিশ, কিন্তু আমার ভাগ্যে তো তুমি জুটেছো, তাই মানতে পারছি না। মনটাই খারাপ হয়ে গেল জান্নাতের হাসিমাখা মুখটা মলিন করে ফেলার জন্য। আসলে তোমার তো কোনো দোষ নেই। আল্লাহ যাকে যার কপালে লিখে কনফার্ম করেছে সে তার কপালে জুটবে, যেমন করেই হোক। মন খারাপ করিও না, ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে। আমি সোফায় শুতে শুতে বললাম, আচ্ছা ঠিক আছে, আর তুমিও ঘুমিয়ে পড়ো। দেখেছো কত সুন্দর করে বইয়ের মতন ব্যবহার করে, তাও আমাকে কাছে টেনে নিচ্ছ না। যতটা কষ্ট হোক না কেন, সে অনুমতি না দেওয়া পর্যন্ত তাকে ছুঁয়েও দেখব না। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে গেল ফজরের আজানের মিষ্টি সুরে। উঠে জান্নাতকে ডেকে উঠিয়ে নামাজ পড়ে নিলাম দুজনে একসাথে। ইস, বাস্তবে যদি এমনটা হতো কতই না খুশি হতাম। তারপর আবার ঘুমিয়ে পড়তে নিমু, অমনি এক মন রাগ আর সাথে ঝাড়ি নিয়ে বলল, এই, তোমাকে না বললাম পড়াশোনা শিখতে হবে, তাহলে নামাজ পড়ে এখন ঘুমিয়ে পড়ছো কেন? এখনই পড়তে বসো, চলো। এই, আমার তো একটু মনে ছিল না যে তুমি আমাকে লেখাপড়া শেখাবে। আচ্ছা চলো পড়া শুরু করি। তারপর খাতা আর কলম নিয়ে আমাকে দেখিয়ে দিতেছে কি করে লিখতে হয়, কিন্তু আমার তো সেদিকে কোনো খেয়ালই নেই। আমার ভাবনা জুড়ে শুধু জান্নাত, আমি তার দিকেই চেয়ে আছি। হঠাৎ, এই, আমার মুখে কি লেখা আছে নাকি? খাতার দিকে তাকাও, কি লিখছে বলতে না পারলে খবর আছে। অনেকটা রাগ নিয়েই বলল। আমি জান্নাতের থেকে কলম নিয়ে তার দিকে তাকিয়ে আছি আর লিখছি, কিন্তু লেখার দিকে আমার কোনো খেয়ালই নেই। জান্নাত তো অবাক হয়ে গেছে কি করে আমি লিখছি। এই, একবার দেখে কি করে লিখেছো? আর হাতে লেখা এত সুন্দর প্রথম প্রথম কখনোই হবে না। অনেকটা অবাক হয়ে তার কথায় আমার হুঁশ আসলো। না মানে আসলে আমি তোমাদের দিকে তাকিয়ে থাকলেও কিভাবে লিখছো সেটা দেখেই শিখছি। আমার সাজানো কথাগুলো এক নিমিষেই বিশ্বাস করে নিল। তারপর আর কোনো কথা না বলে আমাকে অনেক কিছু শেখালো। পরে সকালে নাস্তা করার জন্য গেলাম। নাস্তা করে বাইরে দাঁড়িয়ে আছি, কারণ জান্নাত কলেজে যাবে। কিন্তু আমার তো আর সময় কাটছেই না। এই মেয়েটা পারেও বটে, কত সময় লাগে তার শাস্তে কে জানে। অবশেষে আমার অপেক্ষার প্রহরের অবসান শেষ হলো। মহারানী এসে গেছে। আমি তো ওর দিকে তাকিয়ে তাকিয়ে আছি। অসম্ভব সুন্দরী লাগছে ওকে। আজ প্রথম তাকে এই রূপে দেখলাম। নীল 3 পিস, নীল চুড়ি, কি কালারের লিপস্টিক দিয়ে ফুটে উঠবে জানি না, তাই কমু না। 2 চোখে কাজল দেওয়ার কারণে সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়েছে। আমার ঘোর কাটে, জান্নাতকে ডাকে, এই যে মিস্টার, এমন করে কি দেখো? মুখে মশা ঢুকে যাবে। আমি তো পড়ি দেখছি। তার দিকে তাকিয়েই বললাম, কি বলছো এসব? এখন পড়ি আসবে কোথা থেকে? পাগল হওয়ার আগে চলো কলেজে। তারপর কলেজে চলে আসলাম।
আজকে কলেজে জান্নাতের কোনো রাগ নেই, মনে হচ্ছে একটা শিশু। কি ব্যাপার জান্নাত, আজকে দুলাভাই তোর সাথে, তাও আবার পাশে দাঁড়িয়ে, কারণটা তো বুঝতে পারছি না। তোর বুঝতেও হবে না, এত কথা না বলে চল, ক্লাসের সময় হয়েছে, ক্লাসে যাই। তারপর আমাকে বলে তারা সবাই চলে গেল। আমি কলেজ ক্যান্টিনে বসে কফি খাচ্ছি আর দেখছিলাম কেউ আসে কিনা। তারপর একটু হাঁটতে হাঁটতে বাইরে আসি। এসেই দেখতে পেলাম সেদিনের মেয়েটি, মানে মিষ্টি, পেপার বিক্রি করছে। এই মিষ্টি, এইদিকে আসো। আমি ডাক দিয়ে বললাম, ভাইয়া কেমন আছো? একদমে কথাটা বললে অনেক খুশি হয়। আমি তোমার ভাবিকে কলেজে নিয়ে এসেছি, তুমি পেপার বিক্রি করছো কেন? ভাইয়া তুমি সেই দিন যেই টাকা দিয়েছিলে না, সেই টাকা দিয়ে আম্মুর চিকিৎসা করেছি। আর আমি স্কুলে পড়ি, বাকি সময় ওই পেপার বিক্রি করি। যাক, অনেক ভালো লাগলো তোমার কথা শুনে, তুমি এইটাই করো। তারপর মিষ্টি কিছু খাওয়ালাম, পরে কিছু টাকা দিলাম। কিন্তু আমার এইসব কাণ্ড একজনের নজর এড়াতে পারলো না।